বিষয়টার জন্য আমি দুঃখিত। আমি পিসি থেকে হচ্ছে ল্যাপটপে সুইচ করলাম, এই জন্য একটু সময় নিছি। আচ্ছা, আমরা যেটা দেখলাম যে বিজনেস কার্ডে যদি আমরা ডাবল সাইড থাকে, সো কোনো একটা আর্টবোর্ড যদি আমরা সেভ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কীভাবে করি, জাস্ট যে আর্টবোর্ডটা আমার প্রয়োজন সেই আর্টবোর্ডটা সিলেক্ট করে আমি যদি সেভ ফর ওয়েবে যাই, তখন হচ্ছে ওই আর্টবোর্ডের ডিজাইনগুলো সেভ হয়ে যায়। এছাড়াও আমার যদি অনেকগুলো আর্টবোর্ড একসাথে থাকে, লাইক আমি যদি এখানে অনেকগুলো আর্টবোর্ড নেই এরকমভাবে, আমি অল্টার ধরে ডুপ্লিকেট করতেছি এবং চারটা আমি নিলাম, এবং চারটাতে আমি চার রকমের কালার রাখি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। এটা একটা কালার, এটা একটা, ওকে। সো চারটা আর্টবোর্ডে চার রকমের কালার। এখন এরকম যদি অনেক কিন্তু সময় অনেকটা বেশি লাগবে। সো এইটার টেকনিকটা কি? এটার টেকনিকটা হচ্ছে আমি ফাইল থেকে গিয়ে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজে যাব। সো এখানে যাওয়ার পর আমার এখানে সেভ অ্যাজ টাইপ যেটা আছে, সেখানে আমি সিলেক্ট করে দেবো জেপ্যাগ, বা পিএনজি যদি প্রয়োজন হয় পিএনজি আমি সিলেক্ট করে দেবো। সো আমি এখান থেকে জেপ্যাগ সিলেক্ট করে দিলে, যে এটা সিলেক্ট করার পর এখানে আরেকটা অপশন আসবে, আপনার হচ্ছে ইউজ আর্টবোর্ডে সিলেক্ট করতে হবে। সো আমি ইউজ আর্টবোর্ডে সিলেক্ট করলে এখানেও আপনার নির্দিষ্টভাবে কাজ করা যায়। যেরকম আপনার এখানে যদি 40টার মতো আর্টবোর্ড থাকে, আপনি নির্দিষ্ট কোনো একটা আর্টবোর্ডকে সেভ করতে চাচ্ছেন, সেটা করতে পারেন। সেটার জন্য হচ্ছে আপনার রেঞ্জ দিয়ে দিতে হবে। যদি অল সিলেক্ট থাকে, তাহলে যতগুলো আর্টবোর্ড আছে প্রত্যেকটা আর্টবোর্ডের ইমেজগুলো এখানে সেভ হয়ে যাবে। আর যদি রেঞ্জ দেন, তাহলে হচ্ছে আপনি কত থেকে কত পর্যন্ত আর্টবোর্ডগুলোকে সেভ করতে চান সেটা এখানে সেভ হবে। যেমন আমি যদি এখন রেঞ্জে ক্লিক করি, সো 1 থেকে 4টা আর্টবোর্ড আছে। সো আমি এখান থেকে 2 অ্যান্ড হচ্ছে 3 দিলাম সেভ হইতে। সো 2 এবং 3 মাঝখানে হচ্ছে একটা হাইফান দিয়ে দিলাম, এটা হচ্ছে আনটাইটেল থাকুক, এক্সপোর্ট দিলাম। এবং এখান থেকে আমার কোয়ালিটিটা যদি আমি বাড়িয়ে দিই, যেমন এই কোয়ালিটিটা বাড়িয়ে দিলাম, ম্যাক্সিমাম করে দিলাম, এবং কোয়ালিটি আরও বাড়ানো যায়, এখান থেকে হচ্ছে 300 যদি করে দিই, ওকে দিলাম, আমার এটা হচ্ছে সেভ হয়ে যাবে। সেভ হয়েছে কই আমি নিজেও জানি না। আমি একটু আমার ফাইল ফোল্ডারে যাই, তাহলে দেখতে পারবো। মেবি ডাউনলোডে সেভ হয়েছে। হ্যাঁ, এ দেখেন, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার আর্টবোর্ড। 2 নাম্বার হচ্ছে গ্রিন, আর 3 নাম্বার হচ্ছে আমার ব্ল্যাক। সো আমি যদি একটু যাই, এই যে 2 নাম্বার গ্রিন, 3 নাম্বার হচ্ছে ব্ল্যাক। সো আমি দুইটা সিলেক্ট করছি, এই জন্য হচ্ছে দুইটাই আমার ইমেজ হিসেবে সেভ হয়েছে। সো এইভাবে করে আমি এখন চারটা সিলেক্ট করে আমি একসাথে সেভ করতাম, তাহলে হচ্ছে চারটায় আমার একসাথে সেভ হয়ে যেত। সো এটা হচ্ছে একাধিক আর্টবোর্ডকে একসাথে ইমেজ হিসেবে সেভ করার ওয়ে। তবে এক্ষেত্রে একটা বিষয় হয়, সেটা হচ্ছে ইমেজের কোয়ালিটিটা আপনি সেভ ফর ওয়েবে গিয়ে যেভাবে করে সেভ করতেছেন, অর্থাৎ সেভ ফর ওয়েবে গিয়ে এখানে সেভ করলে কিন্তু ইমেজের কোয়ালিটিটা খুব ম্যাক্সিমাম সাইজ পর্যন্ত আপনার রেজুলেশনটাকে বাড়িয়ে নেওয়া যায়। কিন্তু আপনার এই যে এক্সপোর্ট যেটা আমরা করলাম মাত্র, এটাতে করলে হচ্ছে ইমেজের কোয়ালিটিটা এতটা পরিমাণ হাই কোয়ালিটি থাকে না। যতই আপনি 300 ম্যাক্সিমাম 10 পয়েন্ট করে দেন না কেন, আপনার এটা ওরকমটা হবে না। মানে আমি কিন্তু এক্সপোর্ট দিলাম, এবং এই যে অপশনগুলো কোয়ালিটি 10, ম্যাক্সিমাম 300 করে দেওয়ার পরেও এইটার সাইজটা তুলনামূলক কমই হবে। সো আপনার যদি এখন ক্লায়েন্ট চায় যে না আমার খুবই হাই কোয়ালিটি লাগবে, এখন 40টা আর্টবোর্ড যদি থাকে, আপনার 40টা আর্টবোর্ড ধরে ধরেই হাই কোয়ালিটি করে নিতে হবে। আর যদি মনে করেন যে না ক্লায়েন্ট এরকম চাচ্ছে না, নর্মাল সাইজ হইলেই হবে, তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট হচ্ছে আপনি এরকমভাবে সেভ করে দিয়ে দিবেন। বিষয়টাকে আমি ক্লিয়ার করতে পারছি। জি ভাইয়া। ওকে, আচ্ছা, বিজনেস কার্ড নিয়ে কার কোনো প্রবলেম ছিল যারা কাজ করছেন? জি না। ওকে, সো চলেন আজকে আমরা আচ্ছা, মুনমুন আপা হাত তুলছিলেন, কিছু বলতে চাচ্ছিলেন? ভাইয়া, বিজনেস কার্ডটা আমার মকআপ করতে যে সমস্যা হয়েছিল। কিরকম প্রবলেম? আমি যতগুলো পিস মানে
মোকা ফাইল বুঝতে আপনার সমস্যা হচ্ছে অথবা মোকা ফাইলের মধ্যে প্রবলেম? হ্যাঁ, আজকে 2 দিন ধরে ট্রাই করতেছি, একটাও মানে ঠিক হয় নাই। সাপোর্টে গেছিলেন? না ভাইয়া। তা আপনি কাইন্ডলি কথা বললেন না। ধন্যবাদ। আপনাদের উপর আসলে খুব পরিমাণ জিদ ওঠে আমার, বুঝছেন? আপনাদের এত সুযোগ দেওয়ার পরেও আপনারা যদি এই সুযোগগুলো কাজে না লাগান তাহলে আসলে ক্ষতিটা কার হচ্ছে বলেন? আপনাদের তো বলা হয়েছে যদি একটু পরিমাণ অর্থাৎ চুল পরিমাণের প্রবলেম হয়, সাপোর্ট টাইম যদি অন থাকে সাপোর্টে চলে আসবেন, কিংবা মেসেঞ্জারে হচ্ছে নক করবেন। আপনাকে কেউ কি বকা দেয় না হচ্ছে সাপোর্ট এক্সট্রা নেওয়ার জন্য আপনাদের কাছে কেউ টাকা দাবি করে? এরকম হয়েছে কি এখন পর্যন্ত? তাহলে আপনারা কেন সাপোর্টটা নেন না? এই 2 দিন যাবৎ বসে আছেন, ক্ষতিটা কার হয়েছে? আমার কোনো ক্ষতি হয়েছে না আপনারই ক্ষতি হয়েছে? কাইন্ডলি এরকমটা করেন না। সাপোর্ট টাইম চলতেছে যেমন 11টা থেকে 6টা, আপনার এই সময় সাপোর্টের প্রয়োজন, ফাইন। সাপোর্ট মেন্টরও তো আপনাদের আছে, রাতুল ভাই। সো ওনাকে নক করেন মেসেঞ্জারে, উনি তো দেখলাম ভালোই মাসাল্লাহ অ্যাক্টিভ। দেন হচ্ছে সাপোর্ট প্ল্যাটফর্মে যান, প্রয়োজনে আমাকে নক করেন যে ভাইয়া এইটা পারতাছি না, বা পেইন টুলের কীভাবে জানি কাজ করতে হয়, পেইন টুলে কীভাবে ক্লিক করবো না এভাবে ক্লিক করবো, এইটাও অ্যাটলিস্ট বলেন, দেখেন আমরা কি সমাধান দিই। তারপর আপনি একটু সাপোর্টে এসে সাপোর্ট নিয়ে একটু কাজ গতি বাড়ান। এরকম আর ভুল করেন না। জি শাপলা আপু বলেন। ভাইয়া আমার আইকন গুলোতে প্রবলেম হচ্ছে না, আমি এক্সাক্ট ডাউনলোড দিতে পারছি না, বা মানে যেটাই দেখি পেইড চাচ্ছে, বা আমি যেটা চাচ্ছি সেটা পেইড পাচ্ছি না, মানে এরকম আইকন গুলো নিয়ে ঝামেলা হচ্ছে। আপনাদের একটা বিষয় আমি খেয়াল করলাম, আপনাদের আইকন নিয়ে আমি কি গুগল থেকে ডাউনলোড করতে বলছি কিংবা অন্য কোনো সাইটের হেল্প নিতে বলছি? শুধুমাত্র ফন্ট অসাম নিয়ে আপনাদের কাজ করতে বলছি, কিন্তু আপনারা ম্যাক্সিমাম মানুষজন ফন্ট অসাম ব্যবহার না করে আপনারা যাচ্ছেন গুগলের কাছে, যেই কারণে আপনাদের একটা আইকন আরেকটা আইকনের সাথে একটু ম্যাচ করতেছে না। আমি কেন দরকার ছিল আপনাদের ফন্ট আসাম দেখানোর? আমার কোনো প্রয়োজন ছিল শুধু শুধু ওইটা দেখানোর, সময় নষ্ট করার? আমি তো চাইলে বলে দিতে পারতাম যে আইকন গুগল থেকে একটা আইকন নিচ্ছি, গুগলের আরেকটা সাইট থেকে আরেকটা আইকন নিচ্ছি, আইকনগুলো তো মিলবে না। আমি তো এই প্রবলেমগুলো আপনাদের বলছি, তারপরেও হচ্ছে আপনারা ম্যাক্সিমাম বলতে ম্যাক্সিমামই হচ্ছে আপনার ফন্ট আসাম ব্যবহার না করে অন্য জায়গায় যাচ্ছেন। ফন্ট আসামের তো ডাউনলোডের লিঙ্কও আপনাদের দিয়ে দেওয়া হয়েছে ক্লাসরুমে, যেখানে ক্লিক করলে ফন্ট আসামের এসবিজি ফাইলগুলো ডাউনলোড হবে। ওইখান থেকে তো একটা একটা করে আপনার যেটা প্রয়োজন, ওইখানে তো নামও লেখা ছিল যে ফোন অল্টার বা হচ্ছে ইনভেলপ, তারপর হচ্ছে আপনার প্লেস পিন, এরকম তো নাম লেখা আছে এসবিজি ফোল্ডারগুলোর মধ্যে। সো ওই ফোল্ডার থেকে আপনার যেটা প্রয়োজন হয় একটু কষ্ট করেন, কষ্ট তো করতে চান না, এই হচ্ছে প্রবলেম। সো ওইখান থেকে তো আইকনগুলো সব দেওয়া আছে, প্রায় 1400টার উপরে আইকন দেওয়া আছে। তো আমার তো মনে হয় না যে 1400টার আইকনের বাইরে কিছু আমাদের প্রয়োজন আছে। আমাদের হাতে গোনা 5-6টা আইকন লাগে, ফোন আইকন, গ্লোব আইকন, ইনভেলপ আইকন, তারপর হচ্ছে প্লেস আইকন, হোয়াটসঅ্যাপ, লিঙ্কইন, ফেসবুক, টুইটার, এই কয়েকটা 8-10টার মতো আইকন লাগে, যেগুলো আপনি একটু খুঁজে ওই এসবিজি ফোল্ডার থেকে খুঁজে একটু বের করে রাখেন। প্রয়োজন পড়লে ওই আইকনগুলো কপি করে আরেকটা ফোল্ডার করে রাখেন, যে হ্যাঁ 10টা আইকন আপনার লাগতেছে, আপনি সেটা পরবর্তীতে ব্যবহার করতে চান। কিন্তু না, আপনাদের হচ্ছে একটু খেটে খাওয়ার অভ্যাস, আপনারা খাটতেছেন ঠিকই কিন্তু কোনো কাজের খাটুনি হচ্ছে না। এটা কেন ভাইয়া করতেছেন? আরেকটা জিনিস, ভাইয়া বিজনেস কার্ড মকআপের যে এটা হচ্ছে না, মানে এক্সাক্ট যে মকআপের যে সাইজটা ওটাতে হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, ওটা তো ফুল হবে, ওটা হচ্ছে না, এটা কিভাবে করব? বিজনেস কার্ডের মকআপগুলা তো এরকমটা প্রবলেম হওয়ার কথা না। এটা ফ্লায়ার ডিজাইন হওয়ার কথা, কারণ ফ্লায়ার ডিজাইন A4 থাকে আর হচ্ছে লেটার সাইজ থাকে। সো ওইটাতে একটু প্রবলেম হয়, কিন্তু আপনি যদি বিজনেস কার্ডের কিছু মকআপ, গুগলে যাই, আমার যদি মকআপের প্রয়োজন হয়, বিজনেস দেখি যেটা আমি ব্যবহার করি সেটা এখানে আছে কিনা। বিজনেস কার্ড মকআপ ইমেজ, এই যে এটা একটা ফ্রি, এটা আমি একটু কয়েকদিন আগে ব্যবহার করছি। এটাও মেবি ফ্রি, বাট এটা ততটা ভালো লাগে না। আর একটু নিচে যদি যাই, উপরের এটার একটা ভার্সন ছিল,
যেটা আমি ব্যবহার করি এই ফরম্যাটেরই একটু আমি দেখাচ্ছি। এই যেটা, এটা হচ্ছে আমি নিজে ব্যবহার করি, এটার মধ্যে কোনো সাইজের ঝামেলা নাই। একটু উপর নিচে ঝামেলা করতে হয়, একটু টেনে একটু বড় ছোট করে দিতে হয় এটার মধ্যে আর কি। সেম ভাবে এটাতেও একটু। ভাইয়া ওইটাই পারতেছে না, মানে এদিকে দিলে এদিকে ছোট হয়ে যাচ্ছে, মানে পুরো কাভার করতেছে না, মানে পুরো যে মকআপ ফাইলটা ওটা যে পুরোটা আমার ডিজাইনটা যে পুরোপুরি বসবে এটা না, এই পাশ থেকে হোয়াইট হয়ে থাকছে বা এই পাশে সরাইলে এই পাশে হয়ে যাচ্ছে, এই এক্সাক্ট কাজটা করতে পারতেছে না। দেখেন আপনার মোকআপের ফাইলটা মেবি এরকম, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এখানে বুঝাচ্ছি। সো এখানে প্লেস করার জন্য মেবি ফাইলটা এরকম। সো যেখানে আপনার ডিজাইনটা হয়তো বা কীরকম থাকে একটু দেখাই, তাহলে আমি বুঝতে পারবো। এই হোয়াইট পার্টটা হচ্ছে আমার মোকআপ প্লেস করার জায়গা। সো আমি আমার ইমেজটা নিয়ে বসাচ্ছি এটা। সো গ্রিনটা হচ্ছে আমার ইমেজ। তো ওইখানে দেখা যায় প্লেস করতে গিয়ে যে ডানে বামে আমার একটু স্পেস ফাঁকা থেকে যায়, কিংবা দেখা যায় আমি যদি বড় করি উপর নিচে এরকম বড় হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমি যেটা করি, এই ক্ষেত্রে আমি হচ্ছে উপর নিচে এরকমভাবে ধরে টেনে হচ্ছে সমান করে দিই। সো এতটুকু যদি সমান করা হয়, মানে এতটুকু টেনে বড় ছোট করা হয়, এটা মোকআপের ক্ষেত্রে অতটা চোখে ধরা পড়ে না। আপনি যদি এই মোকআপটা ইউজ করেন, জাস্ট আপনার একটু টেনে নিয়ে যেতে হবে ডানা। আমি তো এখানে অনেকগুলো স্পেস রাখছি, এত স্পেস থাকেও না, ম্যাক্সিমাম আপনার এই যে এতটুকু থাকে হয়তো বা এই যে এতটুকু। সো এতটুকুতে যদি আমি এইভাবে টেনে ধরে ডানে এবং বামে বড় করে দিই, উপর নিচে না, জাস্ট যেখানে আমার ফাঁকা জায়গা থাকতেছে অতটুকু জায়গার মধ্যে যদি আমি বড় ছোট করে দিই এবং সেভ দিয়ে দিই, তাহলে হচ্ছে মোকআপটা সুন্দর মতো হয়ে যাবে। এটাই মনে হয় মুনমুন আপুর প্রবলেম হচ্ছিল মেবি। মুনমুন আপু, এটা কি প্রবলেম হচ্ছিল আপনার, না ভাইয়া, নাকি মোকআপই প্রবলেম ছিল? মকআপটাতেই প্রবলেম ছিল। আচ্ছা, একটু সাপোর্টে না আসলে তো বুঝবো না, এভাবে তো বললে আমরা বুঝতে পারবো না। এই জন্য তো বলি যে সাপোর্ট একটু আসেন। আচ্ছা যাই হোক, সাপোর্টটা নিয়েন কালকে, এখন তো আর পসিবল না। যাই হোক, আচ্ছা ঠিক আর আছে। কে যেন মাঝখান দিয়ে হাত তুলছিলেন? জি মাহমুদ। ভাই হচ্ছে আপনার 1:1 যদি আর্টবোর্ড শিপ না নিই তাহলে হচ্ছে বিহান্স আপলোড করা যাচ্ছে না। ঠিক আছে, এটা সলিউশন কি হবে? বুঝে নাই, 1:1? মানে আমরা 1080 বাই 1080 যে আর্টবোর্ড সাইজ নিতাম না, ওটা হ্যাঁ, না নিলে হচ্ছে আমি আপনার বিজনেস কার্ড হচ্ছে আপলোড করতে যাচ্ছিলাম, তখন হচ্ছিল না ওটা। কি রকম ওয়ার্নিং দেখাচ্ছিল সেখানে? এই যে হার্ডবোর্ড ইস্যুস, ওটা কি লেখা আসছিল যেন 800 কত যেন প্লাস হচ্ছে 600, 800 বাই 600 এরকম কোন একটা ইয়া দেখাচ্ছিল সাইজ। 8/632, এটা নতুন করে একটা মানে ক্রিয়েট করতে হয়। আচ্ছা, ওই স্ক্রিনশটটা আপনি আমাকে একটু দিয়েন তো, আর যেভাবে করে আপলোড করতে চান ওইটা যদি প্রয়োজন হয় একটু কালকে সাপোর্টে এসে আমাকে দেখেন, অথবা পারলে একটু ভিডিও করে আমাকে একটু পাঠান তো। এর এর আগেও ভাই আমি যখন ওই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন করছি, আমি আজ পর্যন্ত পাই নাই। আমি একটু হচ্ছে বিজি, তো যার জন্য হচ্ছে আমি আসলে সাপোর্টটা নিতে পারি নাই। সো আমি হচ্ছে কালকে নিব। হ্যাঁ, আচ্ছা, কালকে এটা নিয়ে আপনি হচ্ছে একটু আমি রেকর্ড নক করে করবো রাখেন, আপনাকে। তাহলে কি প্রবলেম হচ্ছে বাকিরা একটু জানতে পারলো এবং সমাধানটা কি সেটাও হচ্ছে জেনে নিল। ওকে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। কারণ সত্যি কথা, আমি এরকম হচ্ছে প্রবলেমে আগে পরে পড়ি নাই, যার কারণে আসলে আমার এটা অজানা। যে আমি নিজেই বিহেন্সে যে কোনো সাইজের ফাইল আপলোড করছি, ছোট থেকে বড় যে কোনো সাইজ এবং যে কোনো অ্যাঙ্গেলের হচ্ছে আমি ভিডিও মকআপ বা ডিজাইন আপলোড করছি। তো আমার এরকম প্রবলেম নেই। আমার সব থেকে বড় একটা প্রবলেম দিয়েছিল কি, মেন্টরের একদিন ঝাড়ি খেয়ে আমি এক রাতের মধ্যে টানা হচ্ছে আমি প্রজেক্টগুলো আপলোড করতেছিলাম। সো তখন মেবি 30টা না 32টার মতো প্রজেক্ট আপলোড করার পর আর প্রজেক্ট আপলোড নিচ্ছিল না। পরে আমি ঘাটাঘাটি করে দেখতে পেলাম যে একদিনে মানে 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ এই 30 বা 32টার মতো প্রজেক্ট আপলোড দেওয়া যায়, এর বেশি দেওয়া যায় না আর কি। হচ্ছে আমি প্রবলেম পাইছি, এর বেশি আমি আপনাদের মতো এরকম প্রবলেম পাই না। আচ্ছা যাই হোক, প্রবলেম
পড়ছেন, সমাধান অবশ্যই আছে, এটা আমরা খুঁজে বের করবো ইনশাল্লাহ। আচ্ছা চলেন আজকে আমাদের মেইন পার্ট একটু যাই। সো আজকে আমাদের ক্লাসের টপিক্সটার নাম হচ্ছে ফ্লায়ার ডিজাইন। আমরা হচ্ছে বিজনেস কার্ড করছি, এখন জাস্ট এই যতগুলো প্রজেক্ট করব এগুলো জাস্ট এখন সাইজ পরিবর্তন হবে, আর কিছু না। বাকি সব ডিজাইন আমাদের সব সেম থাকবে, সব প্রসেস সেম, জাস্ট হচ্ছে আমাদের একটু সাইজটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে আর কি। ফ্লায়ার ডিজাইন আপনারা হয়তো বা আরেকটা নামে চিনেন, যেটা হচ্ছে আমরা লিফলেট ডিজাইন বলি, আমরা বাংলাদেশে যেহেতু থাকি। সো এই লিফলেট যেটাকে বলে এটারই আরেকটা নাম হচ্ছে ফ্লায়ার ডিজাইন। সো আমরা এটাকে আরেকটু ভালোভাবে যদি বুঝাই, আমরা এই যখন মসজিদ থেকে বের হই কিংবা হচ্ছে স্কুল কলেজ ভার্সিটি থেকে বের হই, একদল লোক দাঁড়িয়ে থাকে, তারা হচ্ছে আমাদের হাতে এই একটা লিফলেট বিলি করতে থাকে। বাইরে যদি আমরা বের হই তখন দেখা যায় কোথাও ওয়াজ মাহফিল হচ্ছে বা কোথাও মাহফিল হচ্ছে, এরকম কিছু একটা পোস্টার আমাদেরকে ধরা দেয়। সো এই বিষয়গুলো হচ্ছে সব কিছু ফ্লায়ার ডিজাইনের অন্তর্ভুক্ত। এখন এইটা আসলে মেইন একটা ক্যাটাগরি ফ্লায়ার ডিজাইনটা, এটার মধ্যে অনেক সাব ক্যাটাগরি থাকে। লাইক ফ্লায়ার ডিজাইনের মধ্যে তো ফ্লায়ার ডিজাইনটা আছে, দেন হচ্ছে পোস্টার ডিজাইন আছে, দেন হচ্ছে আপনার ম্যাগাজিন ডিজাইন বলেন, মানে মেইন নাম হচ্ছে ফ্লায়ার ডিজাইন, বাট এর মধ্যে সাব ক্যাটাগরিগুলো আমি বলতেছি, ম্যাগাজিন ডিজাইন, পোস্টার ডিজাইন, লিফলেট ডিজাইন, দেন হচ্ছে আপনার কি বলে লেটার হেড ডিজাইন, ইনভয়েস ডিজাইন, দেন হচ্ছে আপনার ওয়েডিং কার্ড ডিজাইন, ইনভাইটেশন কার্ড ডিজাইন, বার্থডে কার্ড ডিজাইন, সেলিব্রিটি, এই সমস্ত কার্ড হাবিজাবি যা আছে এইগুলো ডিজাইন। সো এক কথা বলতে গেলে এইগুলো সব হচ্ছে ফ্লায়ার ডিজাইনের অন্তর্ভুক্ত, জাস্ট ওইগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। সো এইগুলা সেমভাবে করতে হয়, জাস্ট সেম সাইজ থাকে, কিছু ক্ষেত্রে হচ্ছে সাইজের বাকি সব ক্ষেত্রেই দেখা যায় A4 সাইজ নিয়ে করতে হয় অথবা হচ্ছে লেটার সাইজ নিয়ে করতে হয়। আর ফ্লায়ারের কিছু সাইজ আছে, সাইজগুলো নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি। আমরা যদি গুগলে ফ্লায়ার একটু সার্চ দিই বা A6 বা A4 সাইজটা একটু লিখি, এখানে কিছু সাইজ আছে, সাইজটা নিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে সাইজগুলো আসলে ভাগ হয় কিভাবে। যেমন এই ইমেজটা একটু দেখায় আপনাদেরকে। ওকে, সো এখানে দেখেন সব থেকে বড় হচ্ছে এখানে A1টা, এটা থেকে বড় হচ্ছে আপনার A0। আচ্ছা আমি A1 থেকে আসি। সো A1 যে সাইজটা থাকে এগুলো হচ্ছে বড় বড় পোস্টার ডিজাইন হয় আর কি, এগুলো সব এই ফ্লায়ার ডিজাইনের অন্তর্ভুক্ত। A1 সাইজের অর্ধেক সাইজ হচ্ছে A2, A2 এর অর্ধেক সাইজ হচ্ছে A3, A3 এর অর্ধেক A4 এবং A4 এর অর্ধেক A5, A5 এর অর্ধেক A6, এমনি করে A6 এর অর্ধেক হচ্ছে A7। সো আমাদের এই ফ্লায়ার ক্যাটাগরির মধ্যে আমরা সব থেকে বেশি যে ডিজাইন সাইজটা করি সেটা হচ্ছে আমরা A4 সাইজটা করি। সো A4 এর আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে লেটার সাইজ, যেটা হচ্ছে ইউকে বেসড হয়। সো তারা হচ্ছে লেটার সাইজটা নেয় আর কি, আর ইউএসএতে এই ক্ষেত্রে হচ্ছে A4 সাইজটা নেয়। এখন আমি দেখতেছি ক্লায়েন্টরা সব লেটার সাইজটা নেয়, কারণ ভিস্টার প্রিন্ট তারা সচরাচর, আমরা তো প্রিন্ট করালে ঢাকার মধ্যে যারা আছেন তারা হচ্ছে দেখা যায় মিরপুর বা হচ্ছে নীলক্ষেত বা এই পুরান ঢাকা জিন্দাবাহার বাজার এইখান থেকে হচ্ছে প্রিন্ট করেন, কিন্তু বাইরের দেশে তারা এরকমভাবে লোকালে প্রিন্ট করে না। তারা হচ্ছে একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে ভিস্টার প্রিন্ট। সো ওই সাইটটা থেকে হচ্ছে তারা অর্ডার করে আর কি, বা প্রিন্ট করে, সেখানে ফাইল আপলোড করে দেয়, দেন হচ্ছে কতগুলো পরিমাণ দরকার, কীভাবে দরকার, ওই সমস্ত ডিটেলস দিয়ে দিলে তারা হচ্ছে টাইম মতো ফাইলগুলো পেয়ে যায়। সো যাই হোক, ওইখানে হচ্ছে ওই মানে সাইটটার মধ্যে সাইজই হচ্ছে লেটার সাইজ দেওয়া, A4টা এখন অ্যাভেলেবেল নাই, এই জন্য হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তারা লেটার সাইজটা নেয় আর কি। যাই হোক, সো আমরা যেটা করি সেটা হচ্ছে A4 সাইজটা হচ্ছে রেগুলার বেসে ফ্লায়ারের জন্য করা হয়, ইনভয়েসের জন্য করা হয়, লেটার হেড ডিজাইনের জন্য করা হয়, বা দেখা যায় কোনো অফার লেটার বা হচ্ছে কোনো ওয়েডিং কার্ড, ইনভাইটেশন কার্ড বা কোনো ইভেন্ট প্ল্যানার কার্ড, এরকম বিষয়গুলোর জন্য আমরা A4 সাইজটাই করি। A4 সাইজ কোনটা, আমরা যে অফিসে যে পেপারটা পাই বা যে সাইজটা থাকে এটাকে হচ্ছে আমরা A4 সাইজ বলি।
কিছু ক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্ট A4 এর অর্ধেক সাইজটা নেয়, সেটাকে বলা হয় A6। আর আরেকটা হচ্ছে A5 সাইজ, আর আরেকটা হচ্ছে A6 সাইজ। A6টা হচ্ছে A4 এর মানে 4 ভাগের 1 ভাগ, মানে A5 এর অর্ধেক। তো সো A4 এর অর্ধেক যেহেতু A5, মানে A4 যদি 4 হয়, A5 হচ্ছে 2, আর A6 হচ্ছে 1। সো এটা হচ্ছে সাইজ। A5টা আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখি, দেখা যায় একটু ছোট সাইজের হয়। সো বাংলাদেশের ক্ষেত্রে এটা একটু বেশি হয়, কারণ হচ্ছে A4 সাইজে প্রিন্ট করে ফ্লায়ারটা বিতরণ করতে পারবে একজনের কাছে। আর যদি সে A5 সাইজ প্রিন্ট করে বাংলাদেশের মার্কেট প্লেসের ভিত্তিতে, তাহলে সে 2 জনের কাছে তার বিষয়টা প্রচার করতে পারবে। সো অল্প খরচে মার্কেটিং বেশি, এই জন্য হচ্ছে বাংলাদেশে দেখবেন যে এখন ফ্লায়ারের সাইজগুলো ছোট করে ফেলছে। A4 বা এত বড় সাইজ এখন না। A4 সাইজটা পাওয়া যায় আপনি যদি স্বপ্নের বাইরে যান, স্বপ্নের আউটলেটে যান, বা KFC রেটের আউটলেট বা ফ্রাই বাকেট, এই সমস্ত আউটলেটগুলোতে যদি যান, তখন দেখবেন যে আপনার বড় বড় এই A4 সাইজের আপনার ফ্লায়ারগুলো বিলি করছে। তাদের কোন অফার আছে বা কি আছে না আছে সেগুলো নিয়ে তারা বিলি করছে। বাট এই ছাড়া বাকি যে ক্ষেত্রে যান, সেখানে দেখবেন যে A5 সাইজ অথবা হচ্ছে A6 সাইজ তারা হচ্ছে বিলি করে আর কি। আর বড় বড় যে ম্যাগাজিনগুলো হয়, লাইক 30 পেজ 40 পেজ কোম্পানি প্রোফাইল সেকশনগুলো, 6 পেজ 10 পেজ, সেই ক্ষেত্রে হচ্ছে A4 সাইজটাই মেনটেন করা হয়। ওইটা আমরা ক্লাস করবো ইনশাল্লাহ ম্যাগাজিন বা বাইফোল্ড ডিজাইনে, ওইটা পরে করবো না, সমস্যা নাই। বাট বলে রাখলাম যে ওইটাও হচ্ছে আমাদের এই A4 সাইজেরই অন্তর্ভুক্ত। ওকে, আমি অনেকগুলো ক্লায়েন্টেরই কাজ করেছি যেটা হচ্ছে তারা A5 সাইজ নিছে। আর কিছু ক্ষেত্রে দেখা যায় যখন তারা পোস্টার ডিজাইন করে, তখন হচ্ছে তারা লাইক বলে যে A1 বা A0 সাইজ। এটা হচ্ছে পোস্টার ডিজাইনের জন্য তারা করে। এখন A3 বা A2 সাইজটা করে, এখানে লিখাই আছে সাইজটা দেখেন প্রায় 17 ইঞ্চির মতো, আবার A2টা প্রায় 24 ইঞ্চি, A1টা প্রায় 34 ইঞ্চির মতো, আর A0 প্রায় 50 ইঞ্চির মতো সাইজ। সো এই সাইজটা হচ্ছে আপনার কি বলে পোস্টারের জন্য হচ্ছে তারা ব্যবহার করে। যেরকম আমি একটা কাজ করেছিলাম, তারা হচ্ছে ইয়ার্ড সাইন ব্যবহার করছে, মানে হচ্ছে বাসা বিক্রি হবে, এই জন্য বাসার সামনে হচ্ছে একটা সাইনবোর্ড ব্যবহার করে যেটাকে বলা ইয়ার্ড সাইন। সো ওই সাইনটার জন্য তারা হচ্ছে এইরকম ডিজাইন চাইছে। ইয়ার্ড সাইন দেখায় আপনাদের, এই যে এই ডিজাইনগুলো বাসা বিক্রি হবে বা হচ্ছে এখানে কোনো পার্কিং স্লট এরকম কিছু করার জন্য হচ্ছে তারা পোস্টার সাইজগুলোকে ব্যবহার করে, এগুলোকে ইয়ার্ড সাইন বলা হয়। সো এইগুলোর জন্য হচ্ছে আমি ওই সাইজটা করছি। আর এইগুলো এই ফ্লায়ার ডিজাইনের ক্যাটাগরির মধ্যেই পড়ে। আমি কি কথাগুলো বলছি আপনারা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, বিজনেস কার্ডের মধ্যে আমরা কি পার্টগুলো পাইছিলাম, লাইক আমরা তো পেন টুল নিয়ে বিজনেস কার্ডটা করি নাই, যতটা পারছি মিনিমাল রাখা ট্রাই করছি। আপনারা অনেকে ডিজাইন করছেন, মিনিমাল রাখা ট্রাই করছেন। দুই একজনের হাতে গোনা দেখলাম যে আপনারা পেন টুল দিয়ে একটু কার্ভ স্টাইলের শেপ ড্র করছেন। আর আপনাদের আমি একটা কথা বলছিলাম যে আপনাদের SW-গুলো রিভিউ করে দিও, আমি সময় পাই নাই। ইনশাল্লাহ পাবেন আপনাদের হোমওয়ার্ক রিভিউর ক্ষেত্রে আর কি, যেগুলো বাকি পড়ছে সেগুলো আমি রিভিউ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, বিজনেস কার্ডটার মধ্যে আমরা পেন টুলটা নিয়ে ততটা ব্যবহার করি নাই, আর ওই ইনফরমেশনগুলো আমাদের ততটা ছিল না। ইনফরমেশনগুলো কথা বলতে বুঝাচ্ছি আমি, লাইক বিজনেস কার্ডে আমাদের ইনফরমেশন কতটুকুই ছিল, নাম ছিল, ডেজিগনেশন পার্ট ছিল, আর ফোন নাম্বার, ইমেল, বা হচ্ছে দেখা যায় অ্যাড্রেস, এই হাতে গোনা 4-5টা অপশন ছিল। কিন্তু ফ্লায়ার ডিজাইনে এরকমটা হয় না। ফ্লায়ার ডিজাইনে অনেক বড় ইনফরমেশন থাকে, যে ইনফরমেশনগুলো দেখে আসলে আমাদের মাথা ঘুরপাক খেয়ে যায়। আরও বেশি চক্কর খায় তখন যখন ক্লায়েন্ট বলে আমার ডাবল সাইডেড ফ্লায়ার লাগবে। বিজনেস কার্ডটা যেরকমটা আমরা ডাবল সাইড করছি, ঠিক তেমনিভাবে ফ্লায়ারেরও ডাবল সাইড হয়। অনেক সময় দেখা যায় 4 পেজেরও ফ্লায়ার তারা করে, মানে ডাবল প্রিন্ট করাবে আর কি, সেক্ষেত্রে 4 পেজেরও ফ্লায়ার করে। তাহলে হচ্ছে বুঝতে পারবেন
যেমন আমি এখানে ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করছি, ফ্লায়ার ডিজাইনেরও কিন্তু ক্যাটাগরি আছে। আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন যেরকমটা করছিলাম বিভিন্ন ক্যাটাগরি, লাইক হচ্ছে মেডিকেল, ট্রাভেল বা হচ্ছে কর্পোরেট, এরকম ফ্লায়ার ডিজাইনের মধ্যেও হয়। বাট ফ্লায়ার ডিজাইন একটু ক্যাটাগরির মধ্যে কর্পোরেট আর হচ্ছে রিয়েল এস্টেটের ফ্লায়ারগুলো একটু মোটামুটি বেশি হয়। বেশি হয় বলতে আমি কাজ পাইছি বেশি রিয়েল এস্টেটের আর হচ্ছে আপনার কর্পোরেটের। এইগুলো একটু ফ্লায়ার ডিজাইনগুলো মোটামুটি টেক্সট একটু বেশি হয় কর্পোরেট সেক্টরটাতে। বাকি ট্রাভেল বা হচ্ছে স্কুল কলেজের এইগুলো যে ফ্লায়ারগুলো হয় এগুলোতে তুলনামূলক ইনফরমেশন একটু কম থাকে। বাকি কর্পোরেট ফ্লায়ারে যদি আমি এখানে লিখে সার্চ করি কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, এটা লিখে যদি আমি এখানে সার্চ করি তাহলে এখানকার ইনফরমেশনগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কত পরিমাণ ইনফরমেশন থাকে। যেমন আমি যদি এটা একটু ওপেন করে দেখাই আপনাদের, দেখেন এখানে আওয়ার সার্ভিস লাগছে। এই টেক্সটগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই, কারণ এই টেক্সটগুলো ক্লায়েন্ট নিজে থেকে হচ্ছে আমাদেরকে দিয়ে দেবে। ওই ইনফরমেশনগুলো নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে। ক্লায়েন্ট কিন্তু আমাদের এরকমভাবে একদম সুন্দর মতো আমাদের মানে মুখে তুলে খাইয়ে দিবে না। এই টেক্সটগুলা সে আমাকে লিখেও দিবে না বা মুখে বলেও দিবে না। এটার জন্য ক্লায়েন্ট কী করে, একটা ডক ফাইল মেনটেন করে অথবা হচ্ছে ওয়ার্ড ফাইল দেয় বা হচ্ছে অনেক সময় লিখেও দেয়। সো এই ক্ষেত্রে আমাদের এই পুরো পার্টটা বুঝে নিতে হয় যে আসলে এখানে কতটুকু অংশ তার আসলে ফ্লায়ারের ডিজাইন আর কতটুকু অংশ আসলে আমাকে বোঝানোর জন্য সে বলছে। অনেক সময় হয় কি ক্লায়েন্ট দেখা যায় ওয়ার্ড ফাইল দিয়ে দেয় আপনাকে এই ফ্লায়ার ডিজাইনটা করানোর জন্য, যেখানে ওয়ার্ড ফাইলে প্রায় 2-3 পেজের মতো ইনফরমেশন থাকে, কিন্তু আসলে 2-3 পেজের ইনফরমেশনগুলো দিয়ে যে আসলে ফ্লায়ার ডিজাইনটা করা হয় বিষয়টা এমনটা না। ফ্লায়ার ডিজাইনের মধ্যে হচ্ছে আপনার এই যে 2-3 পেজ ইনফরমেশন দিছে সেখানে আপনার পুরো 2-3 পেজ পুরোটাই হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনার পড়তে হবে যে সে এখানে কি বুঝাইছে, তার প্রতিষ্ঠান ধরন কি 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 ইনফরমেশন আসলে হবে। এগুলো আপনি যতক্ষণ না পর্যন্ত পড়বেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। আমি এরকম একটা শুরুর দিকে হচ্ছে একটু ধরা খাইছিলাম এরকম, ক্লায়েন্ট আমাকে 2 পেজের একটা ডক ফাইল দিছে। সো আমি ওইটা বুঝি নাই, আমি ভাবছি যে এই যে ডক ফাইল বা ইনফরমেশন দিছে এটা মনে হয় সম্ভবত পুরোটাই ফ্লায়ার ডিজাইনে হবে। তো আমি কি করছি, ক্লায়েন্টের ওই ইনফরমেশনগুলো কপি করছি ডক ফাইল থেকে, আমি আমার ডিজাইনের মধ্যে বসায় ক্লায়েন্টকে দিয়ে দিছি। এবং এটা দেওয়ার পর বাকিটা হচ্ছে ইতিহাস। ক্লায়েন্ট আমাকে সুন্দর মতো ধুইছে এবং আমাকে জাস্ট মানে বলছে যে তুমি কি নতুন নাকি এরকম, কারণ আমি তো তখন নতুন ছিলাম কিন্তু বয়ান মারছি যে অনেক বছরের অভিজ্ঞতা, কাজ করছি এই সেই, কিন্তু সে আমার কাজ দেখে আমাকে ধুইছে। পরে আমাকে ধোয়ার পর বলতে হয় যে এই বুঝাইছে যে না এটা এইভাবে হবে, এটা উপরে যাবে, এটা নিচে যাবে, এই ইনফরমেশন আসবে। আসলে ওইটা হওয়ার একটা রিজন ছিল, ক্লায়েন্ট অর্ডার করছে রাত্রে এবং আমি যখন দেখছি তখন আসলে সময় ছিল না, মানে একদম ডেডলাইনে কাছাকাছি সময় চলে আসি, সময় ছিল না, এই জন্য আমি জাস্ট কপি পেস্ট করে একটু ডেলিভারিটা দিছি আর কি সেফ থাকার জন্য। এইটার জন্য হচ্ছে এই ঘটনাটা ঘটছে আর কি। বাকি হচ্ছে আমার ওইটা যখন সে আমাকে বুঝিয়ে দিছে আমি যখন পড়ছি তখন হচ্ছে বুঝতে পারছি যে না আসলে এখানে এতগুলা ইনফরমেশন বসবে না। সো আমরা যদি ইনফরমেশন একটু কথা বলি, আপনার তো আমরা ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট দেখাই নাই বা করাই নাই, আমরা কি কোনো অ্যাকাউন্ট করছি এখন পর্যন্ত বিহেন্স অ্যাকাউন্ট ছাড়া? না ভাইয়া। না না ভাইয়া। ভাইয়া। freelancer.com এর তো অ্যাকাউন্ট আমরা করি নাই, তাই না? জি না ভাইয়া। আচ্ছা ওইটা আমরা করব, সমস্যা নাই। আমি ওইটা থেকে একটু আপনাদের একটা ইনফরমেশন, আমি যদি একটা অ্যাকাউন্টে যাই এখান থেকে কন্টেস্টে গিয়ে ফ্লায়ার ডিজাইনটা লিখে একটু সার্চ করি। ওকে আমি সার্চ দিলাম, দেখি রেজাল্টগুলো এখানে শো হোক। আচ্ছা প্রথমে একটা আসতেছে যেটার প্রাইস প্রায় $250, অলরেডি কন্টেস্ট চলতেছে, 130টার মতো এন্ট্রি পড়ছে, তারপর হচ্ছে 250, এটাও 250, 280টার মতো এন্ট্রি পড়ছে, এটা আর্জেন্ট। আচ্ছা এটা একটু আমি ওপেন করে দেখি যে এখানে কী রকমের ডিটেলস দিছে।
প্রাইসগুলো দেখে কি আপনারা অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। আবার এখানে দেখেন $10 আছে, 10, 50, এই যে 120 আছে, 30, সবই আছে, সব প্রাইজেরই আছে। আচ্ছা, এখানে ক্লায়েন্ট কিছু ইনফরমেশন দিছে। এই ফ্লায়ার প্রাইসটা হচ্ছে প্রায় $250। এইটাও একটা কাইন্ড অফ লটারি সাইটের মতো এই freelancer.com-টা। সো আমি আমার স্টুডেন্টদেরকে বলি, যাদেরকে অ্যাকাউন্ট করাইছি, যে ডেইলি কমসে কম 2টা করে কন্টেস্টে পার্টিসিপেট করার ট্রাই করতে। কারণ কখন লটারি লেগে যায় বলা যায় না। এরকম এখানে $1000-এরও এন্ট্রি আছে। সেখানে দেখা যায় অনেক সময় মানে কি বলে কপাল জোরে লেগে যায়, রিজিক যদি থাকে হয়ে যায় আর কি। যেমন আমার একটা স্টুডেন্ট এই কাজ করছে, মানে freelancer.com থেকে একটা কাজ করছে, যে কাজটা করতে হয়তো বা সর্বোচ্চ তার 1 ঘন্টা বা এরকম লাগছে। ওই কাজের একটা মানে ব্রাশ টুল নিয়ে একটা কাজ ছিল ল্যান্ডস্কেপ ডিজাইনের। ওইটার প্রাইস ছিল প্রায় $800 মতো। সে কোর্স চলাকালীন অবস্থায় ইনকাম করছিল, এটা অনেক আগে, আরও 18, 19-এর দিকে, মেবি 19-20-এর দিকে। যাই হোক, সো ওটা তার জন্য আর কি একটা বড় বাজেট ছিল। বাট কাজটা দেখে আসলে আমি যখন তার কাজটা দেখলাম, দেখে খুবই অবাক হইলাম যে আসলে এই কাজে আপনি এত ডলার পাইছেন। পরে ভাবলাম যে আসলে এটা আসলে রিজিক ছাড়া আর কিছু না। আচ্ছা, যাই হোক, এই যে ফ্লায়ার ডিজাইনগুলোর মধ্যে আপনি যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন, এটা আরেকটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে, আমি তো একটু আগে ফাইলের কথা বললাম যে ডক ফাইল দিয়ে দেয় বা হচ্ছে এই ধরনের ফাইলগুলো দিয়ে দেয়। সো ক্লায়েন্টরা অনেক সময় কি করে, এই ধরনের কোনো ফাইলই তারা দেয় না। তারা জাস্ট তাদের যে ওয়েবসাইটটা থাকে, সেই ওয়েবসাইটটা হচ্ছে আপনাকে ধরায় দিবে, বলবে যে তুমি এই ওয়েবসাইট থেকে ডিজাইন করো। একে তো আমি নতুন, দ্বিতীয়ত হচ্ছে তার ওয়েবসাইটে আবার যেতে হবে, আবার ওয়েবসাইটে গিয়ে কোন ইনফরমেশনগুলো আনবো সেইগুলো তারা এক্স্যাক্টলিভাবে বলে না। যার কারণে কি হয়, আমাদের নতুন জন মানে আমরা যে পুরাতন আছি, আমাদের নিজেদের জন্যই প্রবলেম হয় যে আসলে এখানে কোন ইনফরমেশন রাখবো, কোন ইনফরমেশন রাখবো না। সো তখন দেখা যায় কি, আমরা আমাদের মতো করে একটা ডিজাইন করে দিই, যদি তা ভালো লাগে ভালো লাগলো, আর যদি ভালো না লাগলে চেঞ্জ দেয়, চেঞ্জ নিয়ে আমরা কাজ করে দিই। এই হচ্ছে আমাদের ফ্লায়ার নিয়ে ডিজাইন নিয়ে আপাতত অবস্থা। সো আমরা এখানে একটা ফ্লায়ার ডিজাইনের ইনফরমেশন ওপেন করছি, যেখানে ক্লায়েন্ট কিছু ফাইল দিয়ে রাখছে এখানে, আর এখানে কিছু ইনফরমেশন দিয়ে রাখছে। সো এইভাবে দেখেন, ইনফরমেশনগুলো দিয়ে রাখেন। এইগুলো যে পুরোটাই আমার কাজের ক্ষেত্রে ব্যবহৃত হবে এরকমটা না, আমার এটা পুরো ভালোভাবে পড়তে হবে। যেমন এখানে কি লিখছে, আই নিড টু মেক এ ফ্লায়ার ফর এ চ্যারিটি অকশন আইটেম। ফ্লায়ারের থিমটা কী হবে, চ্যারিটি অকশন, কোনো আপনার কী বলে, এটাকে কি বলে ভুলে গেলাম, মানে বাংলা যেটাকে বলে দাতব্য। আরে ফান্ড কালেক্ট করে বা হচ্ছে একটু দান খয়রাত করে, এরকম কিছু একটা বিষয়ের হচ্ছে বিষয়। আচ্ছা, ইংরেজি বলি, বাংলাতে আবার কিছু কিছু দেখা যায় ইংরেজি ভালো লাগে, বাংলাতে হচ্ছে ভালো লাগে না। যাই হোক, চ্যারিটি অকশন আইটেম। সো এখানে দেখেন লিখে রাখছে যে প্লিজ ইনক্লুড। সো এখানে কি ইনক্লুড করতে হবে সেটা বলছে। গ্রেসন কান্ট্রি স্পিডের লোগো, এটা কোনো টেক্সট না, এটা হচ্ছে একটা লোগো বসাতে বলছে। সো এইটা আমি যদি একটু গুগলে সার্চ করি, মেবি এখানে দেয় নাই, দিলে ওইটার নাম থাকতো না, এরকম কিছু দেয় না। লোগো যদি একটু ওপেন করি, লোগো ফাইল একটাই আছে, দেখি এই যে গ্রেসন কান্ট্রি স্পিডওয়ে, এটা হচ্ছে লোগো। এখন আমরা যারা নতুন বা ইংরেজিতে দুর্বল, তারা কি করব, এখান থেকে কপি করে বসাই দিব। বাট এখানে ফার্স্টে কি বসাতে বলছে আপনার লোগোটা। আচ্ছা, তারপর হচ্ছে #13 কার দিয়ে কি বুঝিয়েছে, #13 দিয়ে তো কোনো কার নাই। আচ্ছা, আমরা একটু পুরোটা পড়ি আগে। ফটো উইথ কিডস ইন দ্য ব্যাক অফ কার, ট্র্যাক ওয়ার ইট সেজ গ্রেসন। আচ্ছা, রেস ফটোস ডোনেটেড বাই শেন ফ্রেটল 13 সিগনেচার। আচ্ছা, এবং অলসো speed paces ride in the 13 car for pre-race back the check। আচ্ছা, এটা পুরোটা হচ্ছে টেক্সট বসাতে হবে, আর এখানে যা আছে এগুলো সব হচ্ছে ইমেজ।
সো এই ইমেজগুলো হচ্ছে এখানে বসাতে হবে। সো ফটো উইথ দ্য কিডস ইন দ্য ব্যাক অফ এ কার, দেখি এরকম কোনো ইমেজ আছে কিনা। আচ্ছা, এটাও একটু আগে পাইলাম, ওই যে ব্যাকে যে গ্রে লেখা, একটু দেখে তো এরকমটা লেখা ছিল না, কই যেন লেখা ছিল, ভুলে গেলাম তো। সো এটা এই যে ট্র্যাক ওয়াইড সেস গ্রেসন, সো এটা পাইলাম, এটা হচ্ছে এইটা কার 2 মেবি, হ্যাঁ। তারপরে যদি যাই, এটা তো লোগো পাইলাম, এটা কি, এটা একটু দেখি, আমাদের ইমেজগুলো দেখতে হয়। আচ্ছা, রেস গ্রাউন্ড এটাও চাইছে সে। আচ্ছা, এটা চায় নাই, এমনিতে দিছে। এটা রেস গ্রাউন্ডের কয়েকটা ইমেজ। তেরো নম্বর গাড়ি, এটা হচ্ছে এখানে হ্যাশট্যাগ দিছে, এই দেখেন। সো এটা হচ্ছে কার 3। সো এটা হচ্ছে কার 3 ইমেজ। এটা লোগোটা পাইলাম। মেন কথা হচ্ছে 1 2 3 4 5 5টা ইমেজ ডোনেটেড বাই শেন ফ্রেটওয়েল। এটা দিয়ে হচ্ছে আবার ওনার সিগনেচারটা কই, সিগনেচারটা তো পাইলাম না। সিগনেচার তো রাখে নাই। আচ্ছা আচ্ছা, এই সিগনেচারটা মেবি উনি সিগনেচার করে দিবে, এরকম একটা স্পেস হয়তো বা রাখতে হবে, এরকম কিছু একটা। যাই হোক, এটা হচ্ছে আমার এই ফ্লায়ার ডিজাইনের একটা ইনফরমেশন, যেখানে আমরা একটু দেখতে পেলাম যে শুধুমাত্র ইমেজগুলো অ্যাড করার কথা বলছে, আর একদম নিচের পার্টে বা বটম পার্টে হচ্ছে আমার এই টেক্সটগুলো হচ্ছে লিখতে বলছে। এখন এটা হচ্ছে টোটাল ফ্লায়ারের ইনফরমেশন। এখন এখানে যে 5-6টা ইমেজ অ্যাড করতে বলছে এবং ইমেজগুলো এখানে দিয়ে দিছে, এই ইমেজগুলোকে কিভাবে, এখন এই বড় ইমেজগুলো তো আর আমাদের এই পুরো ফ্লায়ারে বসানো যাবে না, তাই না? এত বড় করে বসানো কি সম্ভব? তাহলে তো পুরো ফ্লায়ারের জায়গাটাই হচ্ছে সে একাই নিয়ে নেবে, তাই না? So, আমাদের কি করতে হয়, এই ফ্লায়ারের জন্য ফ্লায়ারের সাইজটা হচ্ছে আমরা পাই A4 সাইজ, যেটা একটু আগে বললাম। আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে লেটার সাইজ। সো A4 সাইজ যদি আমরা চিন্তা করি, সেখানে যদি এখন এই পুরো ইমেজ এত বড় করে আমরা ব্যবহার করি, তাহলে কি আদল মানে আসলে আমরা 5-6টা ইমেজ একসাথে অ্যাড করতে পারবো? আপনাদের কি মনে হয়, করা সম্ভব? না ভাইয়া। তো বাকিরা রেসপন্স করতেছেন না, মানে হচ্ছে বাকিদের মতে সম্ভব, তাই না? জি ভাইয়া। জি ভাই, কে বলছে? আপনি এইভাবে করে বড় ইমেজগুলো বসাতে পারবেন? 5-6টা এত বড় সাইজ রেখে A4 সাইজে? জয় ভাইয়ের এটা মনে হইলো? তো এখন আমাদের যেহেতু ইমেজটা ইমেজগুলোকে কি ছোট এখানে, করা যাবে না? বুঝি নাই, বলেন। ইমেজ কি ছোট করা যাবে না? না, আমি তো ছোট করার কথা সাইজ বলিনি। ছোট করে নিব। আমি বলছি কি এভাবে করে বড় সাইজে কি আমাদের বসানো সম্ভব কিনা। না, এটা সম্ভব না, কিন্তু ইমেজটাকে আমরা যদি সাইজ। তো এখন আমাদের এই যে 5-6টা ইমেজ দিছে, এই ইমেজগুলোকে আমাদের প্রথম তো ছোট করতে হবে, মানে রিসাইজ করতে হবে। দ্বিতীয়ত আমরা যদি রিসাইজ করিও, এখানে একটা ইমেজ হচ্ছে খুব চ্যাপটা এরকম, আবার এখানে হচ্ছে ইমেজটা হচ্ছে একটু ছোট, উপর নিচ দিয়ে একটু চ্যাপটা বেশি, আবার এটা পুরোটা অনেক বড়, আবার এখানে হচ্ছে আরও ছোট, এটা হচ্ছে আবার পাশে বেশি বড়। মানে প্রত্যেকটা সাইজের ইমেজ কিন্তু আলাদা আলাদা সাইজে আছে। তো আমি যদি এগুলোকে বসাই আমার ডিজাইনের মধ্যে, আমি আগে একটু ফ্লায়ার ডিজাইনটা সেট করি, ফাইলে যাই, ফাইলে গিয়ে হচ্ছে নিউতে ক্লিক করি, নিউতে গিয়ে হচ্ছে আমি ফ্লায়ারের সাইজটা নিব। সাইজটা কীভাবে নেই একটু দেখেন। সো এখানে প্রিন্ট অপশনে চলে যাব, আমার এখানে না যাওয়া দরকার নেই, প্রয়োজন হলে যাই, না হলে দরকার না, আমি এখান থেকে কাস্টমার তৈরি করে নিতে পারি। সো এইখান থেকে প্রিন্টে গেলে আমার হচ্ছে কাস্টমার ডিফল্টভাবে সাইজটা প্রিসেট দেওয়াই আছে। সো আমি যদি A4 সিলেক্ট করি,
করতে হলে আমাদের গুগলে যেতে হয় না, আমরা এখান থেকেই ইঞ্চিসটাকে যা সিলেক্ট করে দিলে সেটা ইঞ্চিসে কনভার্ট হয়ে যায়। সো মিলিমিটার থেকে ইঞ্চিসে কনভার্ট করে নিলাম, A4 সাইজ সিলেক্ট রেখে। আরেকটা হচ্ছে সাইজ, যে লেটার সাইজ। A4 এর সাইজটা আপনি একটা মুখস্থ করে নেন, যেটাকে বলা হয় 8.29 বাই 8.27 বা হচ্ছে 11.69 ইঞ্চিসে। সো 8.27টা হচ্ছে আমাদের ডানে এবং বামে, আর 11.69 ইঞ্চিসটা হচ্ছে আমার উপরে এবং নিচে। সো যেহেতু এটা প্রিন্ট হবে, তাহলে কয়টা সাইজ হবে, মানে কয়টা এরিয়া আমার ভাগ করতে হবে? বিজনেস কার্ডে দেখাইছিলাম না, মনে আছে? সেভ জোন, ট্রিম জোন, প্রিন্ট এরিয়া, ব্লিড এরিয়া, মনে আছে? জি ভাইয়া। ওকে, সো এই যে যে সাইজটা নিতেছি, এটা কোন সাইজ আমাদের? A4 সাইজ। A4। আই মিন আমাদের কোন এরিয়া এটা? ব্লিড এরিয়া, সেফ এরিয়া, না হচ্ছে প্রিন্ট এরিয়া? প্রিন্ট এরিয়া। ট্রিম এরিয়া, ট্রিম। ট্রিম এরিয়ার আরেকটা নাম হচ্ছে প্রিন্ট এরিয়া। সো এটা কোন এরিয়া, ব্লিড না সেফ জোন? বলেন। এই যে আমি যে একটা সাইজ নিতেছি, এটা কোন সাইজ বা কোন জোন? ব্লিড সাইজ না হচ্ছে আপনার সেফ জোন? ব্লিড সাইজ ভাইয়া। এই যে যে সাইজটা ওইটা নিলাম A4 এর যে মেইন সাইজ, এটা ব্লিড সাইজ ভাইয়া। এটা ব্লিড সাইজ, এটা ট্রিম এরিয়া। ট্রিম ট্রিম। এটা ট্রিম এরিয়া জি ভাইয়া। না সেফ জোন? না, এটা ট্রিম এরিয়া। না ব্লিড এরিয়া? ট্রিম। হ্যাঁ, তো নিচেই আছে, ওই এরিয়াটা তো পরে নেবার। সেফ জোনটা তো আমরা পরে হচ্ছে যে তারপরে সেফ জোনটা সিলেক্ট করতেছি। গতকালকে ক্লাসে বললাম যে সাইজটা নিয়ে ভালো মতো ক্লিয়ার হন, সামনের ক্লাসগুলোতে এগুলো নিয়ে বুঝাবো না। সামনের ক্লাস চলে আসলাম, অলরেডি ক্লাসের 1 ঘন্টা শেষ, এরপরেও আপনাদের আসলে এই সাইজটা নিয়ে এত কনফিউশন। তাহলে আমি কি এখন আপনাদেরকে ধরে নেব যে আপনারা আসলে মিথ্যাবাদী? কারণ আপনারা না বুঝেও বলেন যে বুঝতেছেন, নাকি আমার বুঝাইতে আপনাদের প্রবলেম হচ্ছে, মানে আমার নিজের প্রবলেম কোনটা? আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি না এরকম কিছু? যদি এরকম কিছু হয় অবশ্যই শিখবে, সবাইকে জানান। আর যদি আপনাদের এন্ডে প্রবলেম হয় তাহলে কাইন্ডলি এরকমটা করেন না, আমাকে জানান। আমি বিজনেস কার্ডের ক্লাসটার মধ্যে 3টা সাইজ নিয়ে আপনাদের সুন্দর মতো বুঝাই দিয়েছি, এবং আপনারা বলছেন যে বুঝছেন, এবং সেটা নিয়ে আপনাদের ভিডিও দেওয়া হয়েছে, যেখানে আপনি খুব সুন্দর বুঝান, হ্যাঁ আপনি খুব সুন্দর বুঝান, আমরা বুঝিও, বাট আপনার হচ্ছে মানে এইভাবে বললেন না, ঠিক আছে। আর শিখতে সবাইকে জানানোর প্রয়োজন নেই। আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে, হ্যাঁ। সত্যি বলতে আপসেট, আসলে মনে হচ্ছে যে আপসেট হয়ে গেছে এমন কিছু। আসলে আমরা খুব সুন্দরভাবে বুঝি ভাই, ঠিক আছে, বাট আমরা সাথে সাথে হয়তো রেসপন্স করতে পারি না, বা অনেক সময় যে এখন স্টুডেন্ট না বলে ফেলি, এতটুকুই। আমি কি বাঘ না ভাল্লুক ভাই? আমি তো আপনাদেরকে বলি যে ভাই বুঝেন, হালাল টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছেন, এই আফসোস হয়তো বা আপনাদের মধ্যে নাই, যার কারণ হচ্ছে আপনাদের, আমি একদম পুরো ফ্র্যাঙ্কলি বলি, হালাল টাকা দিয়ে ভর্তি হয়েছেন, ভালো মতো শিখেন, যেটা শিখবে সবাই আপনাদের নিকট দায়বদ্ধ, তারপর আপনারা কেন শিখতেছেন না? আমি কি কোনো মারি না, হচ্ছে আপনাদের কোনো বকা দিই না, হচ্ছে আপনাদের কোনো জরিমানা করি? তারপর আবার না বুঝে কেন বলেন যে ভাই বুঝছি? যে জিনিসটা বুঝবেন বুঝার মতো করে বুঝবেন, কারণ আমাদের এই গ্রাফিক ডিজাইনের মডিউলটা এরকম, সেই ফার্স্ট আমি বলছি যে নোট খাতা রাখেন, কিন্তু আপনারা অনেকে নোট খাতা রাখেন না। আপনারা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ আপনারা যতই বলেন না কেন যে ভাই আমি বুঝি, আমি হচ্ছে বুঝছি, আমি হচ্ছে করছি, এইটা সম্পূর্ণ আপনারা নির্ভরশীল থাকেন এই ক্লাস রেকর্ডের ভিডিওটার উপর। এটা হচ্ছে আপনাদের সব থেকে বড় একটা প্রবলেম। এই ক্লাস রেকর্ডের ভিডিওটা যদি আপনাদের না দেওয়া হইতো বা না পাইতেন, তাহলে আপনারা জানি না কি মনে করেন, কিন্তু আপনাদের থেকে যদি 40 জন কোর্সে ভর্তি হতেন, 40 জন থেকে কমসে কম 30 জনের সাকসেস হয়ে বেরোতে পারতেন। আর 10 জন হচ্ছে হুজুগ আসে যে বন্ধু টাকা কামাচ্ছে, ছোট ভাই, ছোট এলাকার বড় ভাই টাকা কামাচ্ছে, আমারও দরকার টাকা কামানো, সো ওরকম 10 জনকে আমি বাদ দিলাম।
বাকি 30 জন এখান থেকে ঠিকই ইনকাম বা সাকসেস হয়ে বেরোতে পারতেন। এখন কি হইতেছে, 50 জন আসেন, 50 জনের মধ্যে হচ্ছে 25 জন ভাবতেছেন যে ওকে ফাইন ভিডিও আছে দেখে নিব না, বাকি 25 জনের মধ্যে অর্ধেক হচ্ছে যে হুজুর এই হচ্ছে অবস্থা আপনাদের। কিন্তু আবার আমি রিপিট করি, ভিডিওর উপর ডিপেন্ড থাকেন না। আজকে যে ফ্লায়ারটা বুঝিতেছি কাইন্ডলি এটা একদম মাথার মধ্যে সেট আপ করে রাখেন আর নোট খাতার অভ্যাস রাখেন। আমাদের সামনে বাইফোল্ড ডিজাইন, ট্রাইফোল্ড ব্রোশার এগুলো থাকবে, ম্যাগাজিন বা হচ্ছে আপনার কি বলে জার্সি ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, এই প্রত্যেকটার মধ্যে আমাদের এই সাইজটা নিয়ে আলোচনা থাকবে। সো আমরা যদি এটা প্রিন্টিংয়ের জন্য নাই বুঝি, আমরা কোনো প্রিন্টের ডিজাইনই করতে পারবো না। শাপলাপও মেবি একটু আগে একটা এক্সপ্লেন করছে, আমি আবার একটু বলি যে আমরা যে সাইজটা ক্লায়েন্ট আমাদের দেয় এইটা হচ্ছে আমাদের এই যে আর্টবোর্ডের এখানে বসাতে হয়, আর এটা হচ্ছে প্রিন্ট হওয়ার পর আমরা হাতে পাই। এটাকে বলা হয় প্রিন্ট এরিয়া বা হচ্ছে ট্রিম লাইন। এটা হচ্ছে আমাদের মেন সাইজ। এটার সাথে হচ্ছে আমরা নিচে 0.35, রাইট? জি না ভাইয়া 2.9 0.5 রাইট, দিকটা আমরা হচ্ছে নেই 0.125 চার দিক থেকে, টপ বটম লেফট রাইট। ওকে, এন্ড হচ্ছে আমাদের কালার মোড সিএমআইকে 300। ওকে ফাইন, আমাদের কাজ ডান। আমরা এখানে দুইটা সাইজ পাইছি, প্রিন্ট সাইজ আচ্ছা ব্লিড সাইজ। ওকে ক্রিয়েট করলাম, আমাদের ফ্লায়ার সাইজের আর্টবোর্ড ডান। দেন হচ্ছে আমরা গিয়ে হচ্ছে সেভ জোনটা তৈরি করি, যেটার জন্য আমাদের হচ্ছে আর্টবোর্ড বরাবর একটা শেপ নেই। এখান থেকে আর্টবোর্ড বরাবর একটা শেপ নিলাম, একটু জুম ইন করে দিই, অন্য একটা কালার নিয়ে দেখেন যে একদম আর্টবোর্ড বরাবরই আদৌ বসছে কিনা। অনেক সময় হয় কি এইটা আমি একটু দেখাই, এই যে এরকমভাবে থাকে, একটু বড় ছোট হয়ে যায়। সো এটা হওয়ার একটা কারণ, প্রধান কারণ হয় কি, ভিউতে কি দেখবেন যে আপনার এই স্ন্যাপের অপশনগুলো চালু থাকে, যার কারণে আপনি এক্স্যাক্টলি সাইজটা নিতে পারেন না। সো এই অপশন অনেকের প্রবলেম বলতেছেন যে ভাই এইটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে যে আমরা এই সেভ জোনটা কীভাবে নিই, অনেকে আবার হেল্পও করছেন। সো অবজেক্টে যাওয়ার পর প্যাথ, প্যাথ থেকে হচ্ছে অফসেট প্যাথ, এটা আসার পর আমরা এই অফসেট প্যাথটা কতটুকু নিয়েছিলাম মনে আছে? মাইনাস minus 0.125. -25। ওকে আচ্ছা, এটার মধ্যে একটু পার্থক্য আছে আমাদের ফ্লায়ারে। বিজনেস কার্ডের মেন সাইজ কতটুকু ছিল? 2/3.5 ইঞ্চি, তাই না? সো যার কারণে হ্যাঁ, বিজনেস কার্ডের সাইজটা ছিল 3.5/2 মেন সাইজটা। ওই সাইজটা ছোট থাকার কারণে 2 ইঞ্চি কিন্তু মোটামুটি ছোটই, অল্প একটু সাইজ। ওই ছোট সাইজ থাকার কারণে আমরা সেফ জোনটা নিয়েছিলাম হচ্ছে 0.125-এর মতো। বাট এখন আমাদের হয়ে গেছে, আমরা যদি এখন সেফ জোনটা এই অল্প একটু নেই, আমি ওই 0.125-এ নিলাম এবং এটা দেখেন আমাদের সেফ জোন কতটুকু হয়েছে, একদম অল্প একটু পরিমাণ, তাই না? বাট এটা যদি আমরা যখন বিজনেস কার্ডে নিয়েছিলাম তখন কিন্তু অনেক বড় পরিমাণে লাগতেছিল। সো এটা আসলে সমাধানটা কি? সমাধানটা হচ্ছে যখন আমরা এই ফ্লায়ার সাইজে চলে আসবো তখন, অর্থাৎ ফ্লায়ার পোস্টার বা এই কাজ রিলেটেড যখন চলে আসবো তখন আমরা সেফ জোনটা একটু বড় নিব। তখন কতটুকু নিব সেফ জোনটা? সেটা হচ্ছে আমরা -0.25 ইঞ্চিসে নিব, এতটুকু নিব। এর বেশি আপনি নিতে পারেন, প্রবলেম নাই, -0.375-ও নিতে পারেন। বাট যত ভিতরে রাখবেন তত হচ্ছে আপনার ডিজাইনটা ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে আর কি। সো আমরা ফ্লায়ার ডিজাইনে বা এই ক্যাটাগরিগুলোর মধ্যে আমরা হচ্ছে -0.25 রাখি। আমি আবার বলি, আমি অফসেট পেতে গেলাম, মেক গাইডস, আমার ফ্লায়ারের প্রিসেট ডান। এটা হচ্ছে আমার ফ্লায়ার সাইজ। এখন আমার যদি ডাবল সাইড প্রয়োজন হয় আমি কি করব, আর্টবোর্ডটাকে ডুপ্লিকেট করব। বাট এখানে কি হচ্ছে,
আর্টবোর্ডটাকে যখন ডুপ্লিকেট করতেছি এখানে কিন্তু কোনো গাইডলাইন আসতেছে না। সো এটা করার জন্য কি করতে হবে, কারণ হচ্ছে আমার গাইডগুলো লক। সো আমি ফাঁকা জায়গায় ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আনলক গাইডস করে নিই। দেন হচ্ছে আমি আর্টবোর্ডটাকে ধরে মুভ করলাম, ডাবল সাইড হয়ে গেল। অ্যান্ড আবার ফাঁকা জায়গায় ক্লিক করে আমি গাইডসটাকে লক করে দিই। যদি গাইডসটাকে লক না করি কি হয়, দেখেন গাইডসগুলোকে মুভ করা যাচ্ছে আর কি। সো এই জন্য আমি ফাঁকা জায়গায় ক্লিক করে রাইট বাটন লক গাইডস করে দিলাম, আমার হচ্ছে গাইডসগুলো লক হয়ে যাচ্ছে। সো এই যে আমি ফ্রন্ট সাইড পেলাম, ব্যাক সাইড পেলাম। এখন আমি আমার মতো করে ডিজাইন করে যাব। সাইজটা নিয়ে কি আমি বুঝতে পারছি? জি ভাইয়া। ভাইয়া সাইজটা আরেকবার রিপিট। ব্লিড আর ট্রিমে তো প্রবলেম নাই, না ভাইয়া, সেফ জোন নিয়েও তো প্রবলেম নাই। না। ফ্লায়ারের সাইজ হচ্ছে আমরা A4 সাইজ নেই। A4 এর সাইজ এখানে প্রিসেটটা দেওয়াই আছে। এই দেখেন ফাইলে যাবেন, নিউতে যান, এখানে প্রিন্ট লিখে আছে। প্রিন্টে গেলে আপনার লেটার বা A4 সাইজ এগুলো পাবেন। আসেন আগেন, এই যে প্রিন্টে যদি যাই, প্রিন্টে যাওয়ার পরে যে এখানে কিছু প্রিসেট দেওয়া আছে A4 সাইজ আর হচ্ছে লেটার সাইজ। A4 এ সিলেক্ট করলে যে এখানে সাইজটা অটোমেটিকলি চলে আসবে। আপনি যদি এটাকে ইঞ্চিসে কনভার্ট করেন, দেখেন A4 এর সাইজটা হচ্ছে 8.27 আর 11.69, আর লেটারের সাইজটা হচ্ছে 8.5/11। এ হচ্ছে দুইটা সাইজ। আমরা এই দুইটা সাইজ হচ্ছে একদম মুখস্থ রাখবো, আর হচ্ছে বিজনেস কার্ডের সাইজটা 3.5/2। এই তিনটা সাইজ একদম মানে মুখস্থ বলতে একদম মুখে একদম সামনে সামনে রাখবো, বলার আগে যেন মুখস্থ থাকে, এরকমভাবে সাইজটাকে মুখস্থ করে নিব। ওকে, সো এই হচ্ছে আমাদের তিনটা এরিয়া। এখন হচ্ছে আমি পেইন্ট টুল ব্যবহার করতে পারি, গ্রেডিয়ান্ট, মাস্কিং, যা মনে আছে তাই হচ্ছে ব্যবহার করতে পারি। আমি এই ইমেজগুলোকে একটু ডাউনলোড করে একটু বসাই আগে ফার্স্টে। হ্যাঁ, এইখানে ডাউনলোডে ক্লিক করলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, হচ্ছে 7টা। ক্লায়েন্ট অনেক সময় ভালো হলে কি হয়, ক্লায়েন্ট হচ্ছে এগুলো জিপ ফাইল হিসেবে দিয়ে দেয় আর কি, তখন হচ্ছে আমাদের জন্য একটু সুবিধা হয়। 3, 6, 7টা। আচ্ছা, অনেক সময় কি হয়, ক্লায়েন্ট কিছু ইমেজ দেয়, যে ইমেজগুলো আসলে ইলাস্ট্রেটরে সাপোর্ট খায় না বা ওপেন হয় না। সো ওগুলোর ক্ষেত্রে কি করণীয়, আমি ইমেজটাকে ওপেন উইথ পেন্টস দিব, মানে বা আপনি যে কোনো কিছুতে ওপেন করতে পারেন। যেমন ওপেন উইথ যদি আপনি এখানে নর্মালভাবে ওপেন দেন, আচ্ছা যেমন এটা হচ্ছে কিন্তু কি হচ্ছে, দ্য অ্যাপ্লিকেশন ক্যান বি স্টার্ট। আচ্ছা, আমার তো এটা প্রবলেম ছিলই, ইমেজ ওপেন হচ্ছিল না। যাই হোক, ইমেজটা আপনার হচ্ছে যে কোনো পেইন্ট বা হচ্ছে যে কোনো কিছুতে ওপেন করবেন। সো ওপেন করে হচ্ছে সেটাকে আপনি ফাইল, ওইখানে যেই কোনো জিনিস দিয়ে যদি আপনি ওপেন করেন, এই যে যেমন আমি পেন দিয়ে পরে দেখবেন যে ওইগুলো হচ্ছে আপনার এই ইলাস্ট্রেটরে চলে আসে। যেমন আমি যদি একটু দেখি যে আদৌ আসবে কিনা, 7টা ইমেজ যদি নিয়ে আসি ইলাস্ট্রেটরে, এটাকে ক্লোজ করে নিই। আচ্ছা, পিএনজিটা আসবে না, ওকে, বাকিগুলো আসছে কিনা। কিছু একটা ওয়ার্নিং বারবার দেখাচ্ছে। আচ্ছা দেখি আগে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ওকে, 7টা ইমেজ আসে। এই দেখেন, প্রথম আমার প্রশ্নটা ছিল এই যে 7টা ইমেজ দিছে, দেখেন অলরেডি ইমেজগুলো কিন্তু ফ্লায়ার থেকে খুব বেশি বড়। আমরা কি এই হিসেবে রাখতে পারবো? উত্তর আপনারা বলছিলেন না। তারপর সমাধান কি বলছেন, যে ভাইয়া ছোট করে নিলে তো হয়। ওকে ফাইন, আমরা ছোট করে নিচ্ছি। আমরা ইমেজগুলোকে এরকমভাবে ছোট করে নিচ্ছি আমাদের। করতে পারবো না বা কাজ করতে পারবো না। আমি এখন একটু জুম ইন করে নিই। আচ্ছা, আমি আর একটু ছোট করে নিই ইমেজগুলোকে, যেন আগে আমার ফ্লায়ারের মধ্যে আমি বসাইতে পারি, তারপরটা পরে দেখতেছি। 7টা ইমেজে বসবে এরকমটা না, লোগোটা সবার উপরে রাখি আগে, এটাকে এভাবে রাখি। আচ্ছা,
এখন আরেকটা সমাধান দেন, এই যে এখানে ইমেজগুলো আসছে, আরেকটা তো বাকি রয়ে গেছে এখানে, এই ইমেজগুলো কি আদৌ এখানে এভাবে করে বসানো সম্ভব? মানে আমি জানতে চাচ্ছি, এখন আমাদের তো মানে উত্তরটা এরকম যে আমাদের এখন এটাকে আরেকটু রিসাইজ করতে হবে বা রিঅ্যারেঞ্জ করতে হবে, তাই না? এরকমভাবে এলোমেলোভাবে বসা রাখলে কি আমার ডিজাইনটা ভালো লাগবে? No. অবশ্যই না। তো আমাকে জি না। কি করতে হবে, এগুলোকে হচ্ছে রিঅ্যারেঞ্জ করতে হবে, বা হচ্ছে হয়তো বা আমার মাস্কিং করতে হবে। কিছু ক্ষেত্রে বিষয়টা আমি বলি, ক্লায়েন্ট অনেক সময় এরকম ইমেজ দেয়, সো ইমেজটা যে পুরোটাই আমরা আমাদের ডিজাইনে রাখি, বিষয়টা কখনো এরকমটা না। আমরা যেমন এখানে ইমেজটা দিছে, সো এই গাড়িটার আমরা এতটুকু অংশ রাখতে হবে, একটা শেপ নিলাম, দেন হচ্ছে এটাকে মাস্কিং করে দিলাম, আমরা এতটুকু শেপে রাখতে পারি আমাদের ডিজাইনের ক্ষেত্রে। আবার অনেক সময় ক্লায়েন্ট বলে না তুমি এই ইমেজটা পুরো সাইজই রাখো, সো এভাবে করে আমাদের রাখতে হয়। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের ডিজাইনে যেভাবে সুন্দর হয় এবং ইমেজের মেইন ফোকাস অংশটা যেন বোঝা যায়, ওইভাবে করে হচ্ছে আমরা ডিজাইনটাকে তৈরি করি। আচ্ছা, এখানে কিছু ইনফরমেশন দিছিল, আর ইনফরমেশনগুলো একটু আমি এখানে নেই স্ক্রিনশট নিয়ে। স্ক্রিনশটের শর্টকাট হচ্ছে, আপনারা অনেক সময় দেখলাম যে মোবাইল দিয়ে হচ্ছে ছবি তুলে আমাকে দেন, এখানে দেখেন আমি যে স্ক্রিনশট নিচ্ছি, আপনারা যদি স্নাইপ টুলস নামে একটা অপশন আছে, স্নাইপ টুল, এই যে স্নাইপিং টুল বা স্নাইপ অ্যান্ড স্কেচ, এটাতে যদি যান আপনার হচ্ছে একটা অপশন আসবে, মানে ওপেন হবে, এখান থেকে নিউতে ক্লিক করলে আপনি কতটুকু স্ক্রিনশট নিতে যাচ্ছেন সে এরিয়া হচ্ছে এখানে সিলেক্ট করতে পারবেন। দেখেন আমি এখন এতটুকু স্ক্রিনশট নিতে যাচ্ছি, জাস্ট ড্র্যাগ করব, বা যদি পুরোটা আপনার প্রয়োজন হয় পুরোটা স্ক্রিনশট এভাবে করে ড্র্যাগ করেন, এটা হচ্ছে স্ক্রিনশট চলে আসবে, এবং এখানে হচ্ছে চলে আসবে আর কি এই স্ন্যাপের অপশন। এখান থেকে দেখেন আপনার এখন কোথায় প্রবলেম হচ্ছে আপনি এডিট করতে পারবেন, বলতে পারেন ভাইয়া আমার এই যে এইখানে প্রবলেম হচ্ছে, আমি কালার নিলাম, এই যে ভাইয়া এখানে প্রবলেম হচ্ছে, ভাইয়া এই যে এটা কি বলছে, ভাইয়া এটা এখানে একটু দেখায় দেন, ভাই এই যে এই পার্টটা বুঝি নাই, এটা একটু বুঝায় দেন। কপি ইমেজ আসবে, বা হচ্ছে এই যে কপি ইমেজ অপশন আছে এখান থেকে, বা সেভ অপশন, আমি কপি করলাম, কপি করে আপনি যে কোনো জায়গায় গিয়ে পেস্ট করলে হচ্ছে সেটা পেস্ট হয়ে যাবে, দেখেন। তো এইভাবে করে স্ক্রিনশটটা নেন আপনারা। আচ্ছা, এখানে আমি স্ক্রিনশটের নিয়ে আসি, আরেকটা শর্টকাট হচ্ছে উইন্ডো শিফট এস, এটা আবার কোনো কপি হয় না, এটা হচ্ছে ডিরেক্ট স্ক্রিনশট হয়ে অটোমেটিকলি কপি হয়ে যায়, উইন্ডো শিফট এস বাটন, এই যে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা একটু পড়ি এবং পড়ে বুঝি। অনেক সময় হয় কি, আমরা বাংলা লেখাগুলো পড়তে পারি না বা বুঝতে পারি না, সহজ বিষয় যে ভাই 2+2 কত, হ্যাঁ কি বলছেন। অনেক সময় হয় না আপনাদের এরকম, মুদি দোকানে গেছেন, আপনি হচ্ছে সদাই করলেন এরকম যে 47 টাকার বাজার করছেন, এখন আপনি 50 টাকা দিলেন, মুদি দোকানদার বললো ভাই আপনি আমাকে 2 টাকা দেন, আমি আপনাকে 5 টাকা দিচ্ছি, আপনার জীবনটা পুরো উঙ্গা মুঙ্গা হয়ে যায়, তাই না? এরকম হয়েছে কারোর সাথে এখন পর্যন্ত? আমার সাথে অনেকবার হয়েছে। তখন আমি রিল্যাক্সে হচ্ছে মোবাইলটাকে চিকনে বের করি, মোবাইল দিয়ে মানে হাত দিয়ে পকেট থেকে বের করি, তারপরে হচ্ছে একটু ক্যালকুলেশনে যোগ করি, মানে ভাবটা নিয়ে এরকম যে ভাই দাঁড়ান দেখতেছি কী হয়েছে, হিসাব ঘটনাটা কি, আমার মোবাইলে ইম্পর্টেন্ট একটা মেসেজ আসছে, সো তখন ক্যালকুলেশন যখন হিসাব মিলে তারপরে হচ্ছে তার সাথে লেনদেনটা করি। আবার অনেক সময় দেখা যায় না বুঝে এরকমভাবে দিই তাড়াহুড়ার মধ্যে, কাজটা কি ঠিক করলাম, কাজটা কি আদৌ হইল, না ধোকা খাইলাম, সো এরকম হয় আর কি। তো যাই হোক, সো এখানে হচ্ছে কই গেল, আমরা এখানে ক্লায়েন্ট বুঝেছে একরকম, আমাদের এখন বুঝতে হবে। এটা কিন্তু খুবই সহজ একটা লেখা, মানে 4-5টা লাইন। আমি যদি একটা কপি আরেকটা দেখাই, অন্য একটা ফ্লায়ারে যদি যাই, বিজনেস ফোকাস প্রমোশনাল ফ্লায়ার, এটার মধ্যে যদি একটু যাই, এটার মধ্যে কীরকমভাবে ইনফরমেশন দিচ্ছে আমরা একটু দেখি। আপনারা তো হয়তো ভাবতেছেন আয় হ্যাঁ এত সহজ ইনফরমেশন, এর জন্য কত টাকা, $250 দিচ্ছে। রাকিব ভাই ক্লাস তাড়াতাড়ি শেষ করেন, অ্যাকাউন্ট খোলার একটা ভিডিও দেন, আমরা আজকে হচ্ছে এন্ট্রি সাবমিট করব। আবার এখানে দেখেন এখানে কোনো ইনফরমেশন দেয় নাই, সেটা বাদ।
আসলে এইটার মধ্যে তেমন ভালো মতো ইনফরমেশন দেওয়া হয় না, আসলে এটা একটা প্রবলেম। মানে এক কথা বলতে গেলে জাতের কাজগুলো নাই, বিশেষ করে ফ্লায়ারের ক্ষেত্রে, বাট লোগোর ক্ষেত্রে থাকে। দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিন? হ্যাঁ ভাইয়া। ওকে, এইটার মধ্যে কি হচ্ছে, আচ্ছা মাত্র এক লাইন হচ্ছে ইনফরমেশন দিছে, বাকিগুলো পরে কি বুঝলাম, ওকে আমার এই এন্ট্রি করতে হবে আমার ডিজাইনে। সো এটা দেখে যদি এই আইডিয়া পাইলাম, তাহলে এটা দেখে আমার সেম আইডিয়া যে কী লিখছে, আই এম লুকিং ফর ট্যালেন্টেড গ্রাফিক ডিজাইন। ওকে ওকে ফাইন, এটা মনে হয় আমাকে বুঝেছে। বাকি এখান থেকে মনে হয় সব কিছু আমার ফ্লায়ার ডিজাইনে অ্যাড করতে হবে। এখান থেকে মনে হয় সব কিছু এখন কপি করবো আর বসায় দিব, তাই না? কিন্তু একটু যদি আমরা পড়ি, দেখেন তো আসলে ইনফরমেশন কতটুকু। এত বড় ইনফরমেশন দেখে একটু ভয় পাইতেছেন কে কে? একটু হাত তোলেন তো। অনেক বড় ইনফরমেশন। বাহ, আপনারা তো সত্যবাদী মানুষ। আচ্ছা চলেন আপনাদের ভয়টাকে একটু দূর করি, একটু পড়েন। দেখেন এখানে হচ্ছে আবলা বাবলা অনেক কিছু লিখছে। সেকেন্ড লাইনটা এটা একটু আগে আমি পড়তেছিলাম। সো এখানে হচ্ছে সাইজ নিয়ে মেনশন করছে যে তার কি সাইজ লাগবে। তার হচ্ছে দুইটা সাইজ বলছে, A4 আর A3। শেষ, দুই লাইন শেষ। তারপরে এখানে হচ্ছে কি বলছে, সে এটা কোন পারপোসে ইউজ করবে বা কী রকম হবে। যেমন একদম সিম্পল ডিজাইন চাইছে, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের জন্য সে ইউজ করতে পারে, মানে ওয়েবসাইটের ক্ষেত্রে যেন ইউজ করতে পারে। পিএনজি ফরম্যাটে কিছু একটা ফাইল এরকম চাইছে। তিনটা লাইন শেষ। সে চাচ্ছে কি কি সেটাই বুঝে থেকে তিন লাইন শেষ। ওকে, তারপর হচ্ছে পোস্টার হচ্ছে একটু স্পেস চাইছে, ফাঁকা জায়গা রাখতে চাইছে, যেখানে হচ্ছে একটা শেপের মধ্যে ডেট রাখবে, সেটাও ফাঁকা জায়গা রাখতে বলছে। তারপর হচ্ছে আপনার কালারটাকে একটু নিউট্রাল বা হচ্ছে মিউচুয়াল কালার, এবং একটা 80s ভাব দিতে বলছে। এই পর্যন্ত আমার কি রিকোয়ারমেন্ট, কি কি লাগবে আপনার এই কাজ করতে হলে? আপনার একটা এনআইডি কার্ড লাগবে, আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে, এগুলো লিখছে। ওকে ফাইন। তারপর হচ্ছে এখানে একটু কালার কোড দিছে যে এই কালার কোডটা তার পছন্দ, রেট্রো ভাইব। ওকে, এই পর্যন্ত ইনফরমেশন। আবার যাই। ওকে, দ্য ফলোয়িং ওয়ার্ডিং মাস্ট বি রিজেন্ট অন ডিজাইন। এই যে মাত্র আসি আমরা লাইনে, যেখানে টাইটেল দিছে। টাইটেল কি? ইউর স্টোরি ইন দ্য টিনি মাউন্টেন্স টাইটেল। সাব টাইটেলস পাইলাম হচ্ছে এইটা, এটা একটু পড়ি। স্টে অফ ইউর স্টোরি ইন 2-3 মিনিটস ইন দ্য ইউর স্টোরি ইন দ্য মায়ানমার। ওকে, এটা হচ্ছে সাব টাইটেল। ওকে, কবে হবে? সানডে জুন 14 তারিখে। এই প্রোগ্রামে এন্ট্রি করতে হলে কি কি লাগবে, মানে যারা এই ফ্ল্যাটটা পাবে তাদেরকে আর কি বুঝিতেছে যে তোমরা যদি এরকম আমাদের ইভেন্টে আসতে চাও, তো তোমাদেরকে এন্ট্রি করতে হলে কত তারিখে? 14 তারিখে হচ্ছে আমাদের ইভেন্ট, রবিবার। তোমাদের যদি এন্ট্রি করতে মনে চায়, আমার এই টাইটেল নিয়ে গুছাতে হবে। তো ইনফরমেশন পাইলাম কতটুকু আমি? এতটুকু। এতটুকু নিয়ে এখন আমার কাজ করতে হবে। সো ভয় পাওয়ার কিছু নেই, আপনার জাস্ট পড়ে পড়ে বুঝতে হবে যে কী চাইছে। বুঝেন নাই আবার পড়েন, বোঝেন নাই গুগলে যান, আপনার হচ্ছে ট্রান্সলেট করেন, চ্যাট জিপিটির কাছে যান। যদি এখন আপনার চ্যাট জিপিটির কাছে যাবেন না, চ্যাট জিপিটি হচ্ছে আপনাদের সবার এক্স হয়ে গেছে, কারণ এখন কি যেন বেরোছে আপনার ডিপসিক। ডিপশিপ। ডিপসিক। ডিপ শেক বাড়িছে, সরি ডিপ সিক বাড়িছে। সো এটার মধ্যে হচ্ছে আপনারা চলে যাবেন। আচ্ছা, যাই হোক। সো মানে বুঝার ওয়ে অভাব নাই, বাট আপনার বুঝতে হবে আর কি। আচ্ছা, এটা নিয়ে এখন কি আমরা ডিজাইন করতে পারবো না? আমি যদি একটু বলি, যেমন ইওর স্টোরি ইন দ্য টিনে মাউন্টেন। আমি আজকে একটা ভিডিও শ্যুট দিয়ে আসছি আমাদের অফিসে। বিষয়টা হচ্ছে এরকম, যেখানে আমরা ডিজাইনের, আপনাদের একটু বলি, ডিজাইনের মধ্যে প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা প্রজেক্ট, প্রত্যেকটা টপিকস আমাদের খুব বেশি প্রয়োজন। কিন্তু সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের এই ডিজাইন সেক্টরে টাইপোগ্রাফি অ্যান্ড হচ্ছে ম্যানিপুলেশন ডিজাইন। আপনি যদি টাইপোগ্রাফিটা না জানেন, আপনি করতে পারবেন না বিজনেস কার্ড, আপনি ফ্লায়ার ডিজাইন তো দূরের কথা, ব্রোশার ম্যাগাজিন তো দূরে থাক।
ইভেন আপনি যদি টাইপোগ্রাফিটা না জানেন, আপনি কিন্তু ওয়েবসাইটের জন্য কোনো ডিজাইন করতে পারবেন না। টাইপোগ্রাফিটা বলতে আমরা কোটেশন ডিজাইনগুলো করছিলাম না, যেখানে হচ্ছে শ্যান শেরিফ ফন্ট টাইপোগ্রাফি ক্লাসে। ট্যাগ দিতে হবে, কিভাবে বোল্ডের সাথে আমার লাইট ফন্টটা ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো যদি আমি না জানি, আমি কোনো ডিজাইনই সুন্দরভাবে ফুটায় তুলতে পারবো না, যেটা আপনাদের অলরেডি হচ্ছে। আশা করি প্রবলেমগুলো আপনারা অনেকটাই সমাধান করে নিয়ে আসেন, কারণ আপনি যদি এখন আপনার সেই প্রথম ক্লাসে কাজ দেখেন আর লাস্ট ক্লাসে কাজ দেখেন, আপনি এখন প্রথম কাজগুলো দেখে হাসবেন যে হ্যাঁ আমি এটা করছি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের টাইপোগ্রাফি মেইন পার্ট। সো ফ্লায়ার ডিজাইনের মেইন কাজটা হচ্ছে টাইপোগ্রাফি নিয়ে। আপনি টাইপ টুল নিয়ে যতটা ভালো এক্সপার্ট হইতে পারবেন, অর্থাৎ ফন্টগুলো কীভাবে গুছিত হয়, যতটা এক্সপার্ট হইতে পারবেন, আপনার ডিজাইনটা ততটাই হচ্ছে সুন্দর লাগবে। যাই হোক, সো আমরা এটা হচ্ছে একটা টাইটেল দিব, ইউএসটি ইন দ্য টিন মাউন্টেন্স, এটা হচ্ছে টাইটেল থাকবে, আর হচ্ছে একটা সাব টাইটেল থাকবে। আর থিমটা কোনো থিম দিছে? থিমটা হচ্ছে আমাদের রেট্রো ভাইবে থিম থাকতে হবে। সো রেট্রো ভাইবে এই কালার টোনটা নিয়ে আমরা হচ্ছে কাজ করব, যেখানে টাইটেল এটা অ্যান্ড হচ্ছে কালার এইগুলো থাকবে, আর এটা হচ্ছে এরকম। সো এটা নিয়ে যদি আমরা একটু ডিজাইন করি, আমি বড় করে বোল্ড করে, এটা একটা রেট্রো ফন্ট। এখন রেট্রো স্টাইল যেহেতু চাইছে, আমার রেট্রো ফন্টগুলো খুঁজে বের করতে হবে। সো আমি একটু রেট্রো ডিজাইন নিয়ে আগে একটু দেখি, রেট্রো ফ্লায়ার ডিজাইন লিখে আমি পিন্টারেস্ট একটু আইডিয়া নেই, অলরেডি আমার মাথায় একটা আইডিয়া আসে, তারপরও আমি রেট্রো ফ্লায়ার ডিজাইন লিখে আমি একটা সার্চ করলাম। ফার্স্টে আমার কালার টোনগুলো নিয়ে আসবে। দেখেন রেট্রো ফ্লায়ারগুলো এরকম হয়, বা 80s বা 70s জন্য কালারগুলো এরকম হয়, একটু ব্রাউনিশ টাইপের বা হচ্ছে একটু অরেঞ্জিস বা রেডিশ টাইপের কালারগুলো হয় আর কি। সো অলরেডি দেখেন ফ্লায়ারগুলো দেখে কিন্তু আপনার আইডিয়া মাথায় অলরেডি চলে আসে। এবং ফন্টগুলো কীরকম হয়, ফন্টগুলো হচ্ছে কাইন্ড অফ এরকম টাইপের কিছুটা হয়, বোল্ড টাইপের, একদম খুব বেশি বোল্ড টাইপের হচ্ছে ফন্টগুলো হয়। তো এখান থেকে আপনি ডিজাইন আইডিয়া নেন, ডিজাইন আইডিয়া নিয়ে আপনি কীভাবে করতে চাচ্ছেন সেটা আপনি স্কেচ করেন, দেন হচ্ছে আপনি সফটওয়্যার আপনি আপনার ইনফরমেশনগুলো দিয়ে ডিজাইনটাকে করেন। আচ্ছা, এখানে কিছু ইমেজ সাজেশন দিছে, এটার মধ্যে না, এই যে এখানে, আচ্ছা এই যে এরকম কিছু একটা চাইছে, আর এরকম কিছু একটা ভাইব চাইছে আর কি। যাই হোক, এটা করতে গিয়ে এখন আমাদের বেশি প্রবলেম হওয়ার কথা, প্রিয় দেশবাসী। টাইপ টুল নিয়ে এখনো কার কার প্রবলেম আছে, এটা হাত তুলেন তো। আর কারো অনেস্টলি একটু হাত তুলেন যে ভাই আমার এখনো টাইপ টুল নিয়ে টাইপ টুল নিয়ে ভাই ওইভাবে আসলে প্রবলেম নেই, কিন্তু একটু একটু প্রবলেম আছে যে লম্বা চ্যাপ্টার এরকম হয়ে যায়, অনেক সময় করতে হয় টেনে টুনে আর কি। এইটা বুঝে উঠতে মানে পারছি, এটার জন্য সাপোর্ট লাগবে, একটু সাপোর্টে যাবো আর কি এই জন্য। না, লম্বা চ্যাপ্টার এটা আমি ক্লাসে বুঝতে পারি এরকমটা, যে আপনার ফন্টটা আপনার এমনিতেই চ্যাপ্টার বা লম্বা হয়ে থাকবে। না ভাইয়া, ওইটা ঠিক আছে, কিন্তু আমি দেখা যাচ্ছে যে একটা আপনার ওই সোশ্যাল মিডিয়া ডিজাইন যেটা করছিলাম, ওটা হচ্ছে ফন্টটা অনেক লম্বা উপরের দিকে চলে গেছে। হ্যাঁ, কিন্তু আমি ওইটা দিয়ে আপনার হচ্ছে আমার ফন্টটাকে নিচে দিয়ে আমারই উপরের দিকে উঠে তারপর হচ্ছে ওইভাবে ম্যাচ করতে হয়েছে এমন কোনো আচ্ছা, কিছু আর এই কি। যে একটু উপরে অর্থাৎ চ্যাপ্টার টাইপের যেগুলো ফন্ট, এগুলোকে কনডেন্সড ফন্ট বলে। আমি একটু দেখাই, বোল্ড ফন্ট না, মানে কনডেন্সড স্টাইল ফন্ট, স্পেলিং তো ভুলে গেলাম, দেখি একটা সার্চ দিয়ে। এই যে অলরেডি চলে আসছে, এই দেখেন কনডেন্সড স্টাইল ফন্ট, এগুলো দেখেন এরকমটাই তো ছিল লম্বাটা। হ্যাঁ হ্যাঁ ভাই, এক্স্যাক্টলি। সো এগুলো হচ্ছে কনডেন্সড স্টাইল ফন্ট বলে। এগুলা মানে ফন্ট ব্যবহার করতে করতে মাথায় সেট আপ হয়ে যাবে যে কোনটা কোন স্টাইল ফন্ট আর কি। মনে হয় না খারাপ লাগবে খুবই। ভাইয়া দেখতে কিন্তু সুন্দরই হয়েছে। সুন্দর হয়েছে, তাহলে তো ভালোই। হ্যাঁ,
আচ্ছা যাই হোক, বাট ওইটার জন্য না, ওইটার জন্য আলাদাভাবে ফন্টই আছে। তারপর হচ্ছে গ্রান্স ফন্ট, ওই যে আপনারা জিমের ফ্ল্যাটটা যেটা করছেন সেটাকে হচ্ছে গ্রান্স ফন্ট বলে, GRUNG গ্রান্স ফন্ট। এই যে এগুলো হচ্ছে এরকম, এই সবগুলো হচ্ছে আমাদের টাইপোগ্রাফি। এখন হচ্ছে আমি যেটা বুঝতে যাচ্ছিলাম যে আমি কোন ফন্টটা ব্যবহার করব, কোনটার সাথে কোনটা ভালো লাগবে সেটা হচ্ছে বুঝতে হবে। আর এটা বোঝার জন্য আপনাদের হিউজ পরিমাণ পিন্টারেস্ট থেকে অন্যের ডিজাইনগুলো কপি করতে হবে। এখানে কীরকম ফন্ট ইউজ করছে, ডা ফন্টে যাই দেখি এরকম ফন্ট পাই কিনা, রিসার্চ করতে হবে, খুঁজতে হবে, গুগলে যাই দেখি পাই কিনা, দেন হচ্ছে সিমিলার ফন্টগুলো খুঁজে খুঁজে আমরা কাজ করি। আচ্ছা ভাইয়া, আপনার কাছে কাইন্ডলি এইটা একটু চাচ্ছি, আমাদের কয়েকটা যে ফন্ট গুলো হচ্ছে ইউজফুল, ঠিক আছে, খুবই দরকারি, সেগুলো যদি আপনার একটু সাজেস্ট করে দিতেন ভালো হতো। দেখা যাচ্ছে যে 10-15টা ফন্ট যদি বলে দেন, এগুলো সাধারণত ইউজ করা হয়, খুব ইউজফুল। আমাদের মাথায় আসে না ভাইয়া, বুঝছেন, মানে মাথা আসলে না ডাউনলোড করবো বা ইয়া করবো, কিন্তু আমরা মানে হচ্ছে এগুলো নিয়ে কাজ করতে গেলে মাথা গুলাই আছে অনেক সময়, বিশেষ করে ফন্ট, কারণ নলেজ নাই, মানে সার্চ করবো কোথায়। আচ্ছা, এর জন্যই আমি নাম বলে দিতে পারি, কিন্তু সেইগুলো নিয়ে হয়তো বা কাজ করে আপনারা ওইটার মধ্যেই থেকে যাবেন, আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারবেন না। আমি বলতে চাচ্ছি এটা, আপনি যখন এই যে এরকম ডিজাইনগুলো করতেছেন, আমরা তো শেরিফ কোনটা, শ্যান শেরিফ কোনটা জানি, বা হচ্ছে ক্যালিগ্রাফি কোনটা, হ্যাঁ ভাই, হ্যাঁ এখন হ্যাঁ। তো এটা জানি। এই যে কি বলে এটাকে, ভিনটেজ, এগুলো হচ্ছে ভিনটেজ বা রেট্রো স্টাইল বলে। এই যে অলরেডি অনেকগুলো নাম জানছেন, তাই না? সো এখন যদি আপনাকে কোনো একটা র্যান্ডমলি ফন্ট দেখানো হয়, আপনি কি আইডিয়া পাবেন না যেটা শেরিফ স্টাইল না শ্যান শেরিফ স্টাইল? এতটুকু তো আপনাদের, নাকি এতটুকু হ্যাঁ হয়? ভাই পারবো, না না না, এতটুকু পারবো। আচ্ছা, যদি এতটুকু হয় তাহলে আমি করণীয়টা কি বলতেছি, এতটুকু যখন ধারণা আসছে যে আমি শেরিফ বুঝতে পারতেছি, ওকে ফাইন, এবং এই আমি একটা ফ্ল্যাট সিলেক্ট করলাম এবং সেখানে দেখলাম যে শেরিফ ফন্ট ইউজ করছে, ক্যালিগ্রাফি ইউজ করছে এবং শ্যান শেরিফ ইউজ করছে, ওকে ফাইন। আমি এখন ডা ফন্টে চলে যাই। ডা ফন্টে এখানে যে শেরিফ ফন্টে ইউজ করছে, আমি এইটার সিমিলার কিছু একটা খোঁজার ট্রাই করি, যে এখানে এইটা কীরকমভাবে লেখা, বা হচ্ছে কয়েকটা ওয়ার্ড মিল রাখলে সিমিলার ফন্ট খুঁজে পাওয়া যায়। সো ওইখান থেকে আমি ওই শেরিফটা ইউজ করলাম। সো শেরিফের নামটা আমি মুখস্থ করলাম, যা লাইক হচ্ছে আমরা হচ্ছে মনে করেন যে প্লে ফায়ার ডিসপ্লে, শেরিফ একটা ফন্ট মনে করলাম, ওকে ফাইন। এখন এটার সাথে কি একটা ফন্ট ইউজ করছে, ও পপিন্স। আচ্ছা, তাহলে আমরা যখন নেক্সট টাইম আমি নিজে যখন ডিজাইন করব এরকম শেরিফ এবং শ্যান শেরিফ স্টাইলে, আমি প্লে ফায়ারের সাথে পপিন্সটা ইউজ করব। এই যে মাথায় গেঁথে গেছে। কিন্তু আমি যদি এখন নামটা বলে দেই, এটা আপনাদের জন্য আরও বিরক্তিকর হবে, আপনাদের জন্য আরও মানে ঝামেলার হয়ে যাবে। বিষয়টাকে আমি বুঝতে পারছি, কারণ আমি, মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমরা ভাইয়া যত রিসার্চ করবো তত শিখবো, রাইট, সেই জন্য আপনি হচ্ছে ভাই বলছেন আমি না সত্য এরকম কথা কি? বলি, আমি নিজেও এত ফন্টের নাম আমার মুখস্থ নাই। র্যান্ডমলি আপনাকে হয়তো বা 5-10টা বলে দিতে পারবো, কিন্তু আমি যখন কাজ করি আমি নিজেই পিন্টারেস্টে যাই। এই যে মাত্র যেরকমটা আইডিয়া নিলাম যে একটা ক্লায়েন্ট আমাকে কাজ দিছে, এখন আমি কোথায় যাচ্ছি, পিন্টারেস্টে চলে যাচ্ছে, এই যে একটা আইডিয়া পাইলাম আমি। সো এখানে হচ্ছে একটু বোল্ড এবং হচ্ছে আপনার কার্সিভ ফন্ট ইউজ করছে। ওকে, আমি এখন ডা ফন্টে যাব, কার্সিভ একটা ফন্ট চুজ করব, বোল্ড একটা ফন্ট চুজ করব, আমার কাজ ডান। রকমের আপনার ইফেক্ট থাকে বা কীরকম শেপ থাকে, কীরকম কালার থাকে, সেটা আমি এখান থেকে চুজ করলাম। যেমন আমার মাথা অলরেডি আইডিয়া আসে যে পিছনে এরকম সানব্রাস্ট টাইপের একটা ইফেক্ট, এইখানে দেখেন এই যে পিছনে এই যে সূর্যের আলোক রশ্মির মতো একটা ইফেক্ট, এটাকে বলা সানব্রাস্ট। এটা আমি ইফেক্ট দিতে চাচ্ছি। উপরে একটা টাইটেল, একটা তো টাইটেলই ছিল তাই না, এই যে ইউএসটি ইন দ্য টিনি মাউন্টেন, এটাকে আমি টাইটেল হিসেবে রাখতে চাচ্ছি। এখানে বড় করে ভেঙে ভেঙে, যেমন ইওর স্টোরি বড় রাখলাম, আর ইন দ্য টিনি মাউন্টেন্স এটাকে আমি এই যে পার্টির জায়গায় এরকম কার্সিভ দিলাম। আমি বিষয় আমি এটাকে কপি করি, আপনাদের না দেখালে আপনারা আসলে বোঝেন না, এটা একটু পাশে থাকুক। মনে করেন আমি এই ডিজাইনটা এখন কপি করব এই ক্লায়েন্টের ইনফরমেশন নিয়ে। এটা দিলাম, ওকে। সো এখানে কি ছিল, এটা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিলাম,
ভিন্টেজ স্টাইল মেবি আমার কাছে কোনো ফন্ট আছে কিনা জানি না, মেবি এখানে নাই, আমার একটু ডাউনলোড করতে হবে। ভিন্টেজ ফন্ট লিখে সার্চ করি, ভিন্টেজ ফন্ট গুগলে সার্চ করলাম। ইমেজে যাই, আমি যেটা করি ইমেজে যাই, এখানে হচ্ছে ইমেজ থেকে গিয়ে আমি একটু সার্চ করি যে কোনটা আসলে ভালো লাগবে। যেমন এই দেখেন এটা ডাম ফন্টের মধ্যে, এটা মোটামুটি একটু ভালো। আরও কিছু ফন্ট থাকে সেগুলো হচ্ছে খুঁজতে হয়। দেখি ডাব ফন্টে গিয়ে একটু আমি দেখি তো পাই কিনা ভালো কোনো ফন্ট। ভিন্টেজ স্টাইল, আচ্ছা এটা একটা স্টাইল, এটা অনেকগুলো স্টাইল আছে। আচ্ছা এটা একটা স্টাইল, এটা ভাল লাগবে না কারণ রিডেবিলিটি নাই, মানে পড়ার মতো অবস্থা এটার মধ্যে নাই। এখানে যাই, ভিন্টেজ ফন্ট, এটা আবার ডা ফন্ট ফ্রি, এটা আবার অন্য একটা সাইট। ভিন্টেজ, এই যে ভিন্টেজে লিখে সার্চ করলাম, এখন ভিন্টেজ ফন্টগুলো সবগুলো চলে আসবে। আমার এটার মধ্যে নাই, নতুন সেট আপ দেওয়া হয়েছে তো এই জন্য হচ্ছে ফন্টগুলো নাই, আমার পিসিতে ছিল, আর পিসিতে তো গ্যাস্ট্রিক দিতেই আছে। আমি দুইটাকে আলাদা করলাম আর কি। কই চলে আসছে, কি হচ্ছে ওয়েবসাইটগুলোতে, ডা ফন্ট, না সাইটগুলোতে ভালোই ঝামেলা করতেছে। আচ্ছা আমি এটা দিয়ে একটু ডিজাইন, আমি একটু দেখি আমার কাছে এখানে কোনো ফন্ট এরকম আছে কিনা, একটা চোখ বোলানো দেই। ওকে পাইছি, আলফা স্ল্যাব। এটা একটা ভিন্টেজ স্টাইল বা রেট্রো স্টাইলের ফন্ট হয়। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং কথা শুনতে পাচ্ছেন? পাচ্ছি কিন্তু অনেক স্লো। হ্যাঁ ঠিকঠাকই তো আছে। কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিন্তু স্ক্রিনটা খুব স্লো ভাবে আসতেছে। অল্প ছোট জিনিসের উপর একটু প্রেশার বেশি পড়তেছে তার আজকে, এই জন্য হচ্ছে প্রবলেমটা হচ্ছে বেশি। ল্যাপটপে এক হচ্ছে গ্রাফিক্স কার্ড নাই, দ্বিতীয়ত হচ্ছে আপনার ল্যাপটপের মধ্যে কি বলে র্যাম হচ্ছে অল্প, যার কারণে হচ্ছে প্রবলেম। একটু কপি রাখলাম, আরেকটা স্টাইল একটু খুঁজি। আচ্ছা এখানে তো আমি ফিল্টার করে নিতে পারি, ফিল্টারে গিয়ে আমার কার্সিভ লাগবে, কার্সিভটাকে সিলেক্ট করলাম, কার্সিভ স্টাইল আমার যা ফন্ট আমার এখানে ইনস্টল করা আছে সেগুলো হচ্ছে এখানে চলে আসবে। একটু সময় নিবে কারণ র্যামের উপর প্রেশার পড়তেছে তো, গুগল ক্রোমটার জন্য আরও ঝামেলা হচ্ছে বেশি। ওকে সব এখন কার্সিভ স্টাইল চলে আসছে। ওকে এটা ফাইন। এটা হচ্ছে রেড কালার রাখি, আর এটা হচ্ছে আমি এই গ্রিন কালারটা রাখি। আচ্ছা পিছনে একটু এই যে অলরেডি এখানে পাওয়া গেছে, কপি ইমেজ করলাম। আমার গুগলটাতেই ঝামেলা করতেছে যতটুকু বুঝতে পারলাম।
সানব্রাস্ট ব্যাকগ্রাউন্ড, এই যে চলে আসছে, অনেকগুলো চলে আসছে। এখান থেকে যে কোনো একটা নেই। এটা চাইলে আপনি পেইন্ট টুল দিয়ে নিজে তৈরি করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। রেট্রো, যেহেতু সব রেট্রো, তো আমরা রেট্রো নিয়ে একটা নিয়ে আসি। ততই ভালোর দিকে যাবে। আর ডিজাইনের দিকে যত কম সময় দিবেন বা ইমেজ সিলেকশনে যত কম সময় দিবেন, আপনার ডিজাইনে ততই নষ্ট হবে বেশি। কারণ একটা ইমেজ আপনার পুরো ডিজাইনকে চেঞ্জ করে দিতে পারে। এগুলো কিন্তু আবার কার্টুন স্টাইল হয়ে যায়, এগুলো আবার দেওয়া যাবে না। আর ভালো একটা খুঁজতেছি মিনিমালের, কিন্তু এমনটা পাচ্ছি না, এটা হচ্ছে একটা প্রবলেম। মানে এখন খোঁজার সময় তো এই জন্য হচ্ছে কোনো ভালোটা পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে একটা প্রবলেম। আচ্ছা, একটা নেই এখন, আর কি করার, কিছু তো নাই, আমাদের তো শেষ করতে তো হবে। গাড়িটাকে তো পিন্টারেস্টে ভালোটা ছিল, হাওয়া হয়ে গেল। কপি ইমেজ, এটাকে ইমেজটাকে করবো এখন চ্যাপটা। চ্যাপটা করার দরকার নেই, এমনিতে ভালোই আসতেছে। ওকে ফাইন, এটা অপাসিটি কমাবো একদম অল্প, এত দরকার নাই। আচ্ছা, দেন এই দুইটাকে হচ্ছে উপরে উঠায় দিই, এটাকে লক করলাম। এখানে একটা ইফেক্ট আছে দেখেন, যেমন এটার মধ্যে অফসেট প্যাথ বা হচ্ছে একটা স্ট্রোক টাইপ দেখা যাচ্ছে, তাই না? আবার এটার মধ্যে একটু নিচে দিকে লেখা। সো এটা কিভাবে করে, আমাদের কি এপিরিয়েন্স থেকে কিভাবে টেক্সটে গ্রেডিয়েন্ট দিতে হয় সেটা দেখাইছিলাম না, মনে আছে আপনাদের প্রিয় দেশবাসী? ভাইয়া টেক্সটে গ্রেডিয়েন্ট দিতে হয় এরকম মনে হয় তো কোনো কিছু দেখার নাই আমার, যতটুকু মনে পড়ে দেখাইলেই সেটা হচ্ছে খেয়াল নাই আমার হয়তো বা, বাট আমার যতটুকু মনে আছে মনে হয় দেখার নাই টেক্সটের বেলায়। না, এটা দেখানো হয় নাই না ভাই। ভাই, আমরা অ্যাপারেন্স থেকে গ্রেডিয়েন্টটা এটা দেখিনি। অ্যাপারেন্স থেকে শুধু দেখেছি যে কোনো ইফেক্ট মানে নেওয়ার পরে ওইটা আবার কিভাবে আচ্ছা, এডিট করতে টেক্সটের হয়। মধ্যে গ্রেডিয়েন্ট কালার দিতে হয়, এটা আমরা পারি? না টেক্সটকে ক্রিয়েট আউটলাইন করার পর যখন শেপে পরিণত করা হয় তারপর হয়তো একবার করা যেতে পারে। না, এটা তো একটা প্রসেস। আমরা হচ্ছে টেক্সটে ফিল কালার দিই, টাইপোগ্রাফি ক্লাসটা তো আমাদের হয়েছে। আমি আসলে পাগলখানা চলে যাব, আমার টেক্সটে আমরা ফিল কালার দিতে পারতেছি, এবং যদি এটাকে কনভার্ট করে দেয় স্ট্রোক কালার চলে আসতেছে, বাট টেক্সটে যখন আমরা গ্রেডিয়েন্ট দিতে চাই সেটা কিন্তু আসে না, এটা এখন ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো এই টেক্সট, এটা হচ্ছে এখান থেকে ফার্স্টে কালারটাকে নান করে দিই, কালারটাকে কপি করে রাখি, পরে হাওয়া হয়ে গেলে আরেক ঝামেলা। নান করে দিলাম, নান করে দেওয়ার পর অ্যাপিয়ারেন্স থেকে এই যে এখানে যে ফিল কালার অপশন, ফিল কালার চলে যাই। এখন যদি গ্রেডিয়েন্ট দিই, এ দেখেন এখন গ্রেডিয়েন্ট চলে আসছে। এখন আপনার যে গ্রেডিয়েন্ট দেওয়ার প্রয়োজন আপনি সেই গ্রেডিয়েন্টটাকে এখান থেকে দিতে পারেন। ডাবল ক্লিক করে কপি করলাম, কন্ট্রোল ভি, রেড কালারটা চলে আসছে। আচ্ছা, রেড কালারটা না আসার কারণ হচ্ছে আমার এখানে অন্য কালার ছিল, এর জন্য হচ্ছে আসা নাই। আর একটা হচ্ছে এই যে আবার কালার চলে গেছে, এটা চলে যাবে, সমস্যা নাই। এখান থেকে একটু ডার্ক এরকম একটা কালার আমি গ্রেডিয়েন্ট হিসেবে দিলাম। গ্রেডিয়েন্ট দেওয়ার পর আমি যদি এখন এই গ্রেডিয়েন্ট টেক্সটটাকে এরকমভাবে স্লাইড করে দেখেন পরিবর্তন হচ্ছে, কিন্তু আমি চাইলেই দেখেন পরিবর্তন করতে পারবো। এই দেখেন যেভাবে খুশি আমি কিন্তু পরিবর্তন করতে পারতেছি। ফার্স্টে এখান থেকে কোনো কালার দেওয়ার দরকার নাই, অ্যাপিয়ারেন্সে যান, এখান থেকে ফিল কালার না দিয়ে অ্যাপিয়ারেন্স অপশন থেকে হচ্ছে ফিল কালারটা অন করেন, আপনার কাজ শেষ।
তারপর হচ্ছে আপনি গ্রেডিয়েন্ট দেন, শেপে যেভাবে গ্রেডিয়েন্ট দিতেন টেক্সটেও সেমভাবে গ্রেডিয়েন্টটা দিতে পারবেন। জাস্ট মেন কথা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আপনার ফিল কালারটা অন করতে হবে, এতটুকুই। এখান থেকে ফিল কালার না দিয়ে ফিল কালারটা অফ রেখে এইখান থেকে ফিল কালারটা দিতে হবে। এখন ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এইটা আমরা অ্যাপিয়ারেন্স অপশনটা টেক্সটটাকে আরেকটু মডিফাইড করার জন্য কাজ করি। যেমন আমি যদি এখন এইটাকে একটা স্ট্রোক দিতে চাই, সো সেমভাবে আমি এখান থেকে এটা একটু কপি করি কালারটা, এটাকে ফিল কালার অফ রাখলাম, এখান থেকে ফিল দিলাম, ফিল কালার থাকবে এইটা, এবং এখান থেকে নিচেই একটা স্ট্রোক ওপেন করলাম, এটা স্ট্রোক, স্ট্রোকের কালারটা ছিল কীরকম, এইটা। শিফট বাটন ধরে আমি সিলেক্ট যদি করি তাহলে হচ্ছে আমার ওই জায়গাটাতেই কালার আসবে, আর যদি আমি শিফট ছাড়া কাজ করি তাহলে সেটা ফিল কালারে গিয়ে কনভার্ট হবে। ওকে, সো আপনি যদি নির্দিষ্ট কোনো একটা জায়গায় কালার দিতে চান, যখন দুইটা কালার থাকবে, যেমন ব্ল্যাক কালার স্ট্রোকে আর ফিল কালার হচ্ছে গ্রিন, সো আমি এখন স্ট্রোকে ব্ল্যাক কালারটার জায়গায় এই ক্রিম কালারটা দিতে যাচ্ছি, এই জন্য আমি শিফট ধরে, অবশ্যই স্ট্রোক কালারটা উপরে থাকবে, শিফট ধরে আমি যখন এখানে ক্লিক করব তখন ওই কালারটা ওইখানে চলে আসবে, আদারওয়াইজ শিফট ছাড়া কাজ করলে আপনার এটা প্রবলেম হয়ে যাবে। সো স্ট্রোকটা এখানে দেখেন খারাপ দেখাচ্ছে, কারণ হচ্ছে ফিল কালারটা উপরে নাই। সো ফিল কালারটা আমি টেনে ধরে উপরে নিয়ে গেলাম লেয়ার উপরে, এখন স্ট্রোকের পয়েন্টটাকে আমি বাড়িয়ে দিই, অফসেট প্যাথের মধ্যে কাজ করতেছে। একটু আগে যিনি বলছেন যে ভাই ক্রিয়েট আউটলাইন করে গ্রেডিয়েন্ট দেওয়া যায় বা ক্রিয়েট আউটলাইন করে হয়তো অফসেট প্যাথ করা যায়, বাট ওইটা কিন্তু এডিটেবল থাকে না। বাট এখন কিন্তু আমাদের এই ফন্টটা সবগুলো এডিটেবল ফরম্যাটে আছে। প্রিয় দেশবাসী, ভাই কোথায় কি টেনে উপর নিলেন কিছুই বুঝলাম না। থ্যাংক ইউ। ভাইয়া ভাইয়া আমরা অনেক সময় বিষয়টা হয় কি, যখন ইম্পর্টেন্ট কিছু টপিক থেকে আলোচনা করছেন বাট ওই টাইমটা হচ্ছে এত ফাস্ট চলে যায় যেগুলো আসলে বুঝতেই আমাদের কষ্ট হয়ে যায়। যখন একটু করান কাইন্ডলি একটু, যদি একটু স্লোলি করান মানে সফটলি, তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হয় সত্যি বলতে। থ্যাংক ইউ, এই যে বলতেছেন ভালো লাগতেছে। চলেন আমরা ইফেক্টটা আবার দেখি। আমি এগুলো সব ডিলিট করে দিই। ওকে, দেখেন এখানে টেক্সট, নর্মাল একটা টেক্সট আছে, আমি ফাঁকা জায়গায় নিয়ে যাই। আমি যখন টেক্সটকে কোনো ইফেক্ট অ্যাড করতে যাব, যখন সেটাকে এডিটেবল ফরম্যাটে রেখে কাজ করতে যাব, সো ওই জন্য আমি গ্রেডিয়েন্ট কালার দিতে চাই বা এরকম স্ট্রোক বা আদার্স কোনো ইফেক্ট দিতে চাই, সেই ক্ষেত্রে টেক্সটটাকে ফার্স্টে আমার এখান থেকে কালারটাকে নান করে দিতে হবে। সো আমি এখান থেকে নান করে দিলাম, আমার টেক্সট আছে, কন্ট্রোল ওয়াই যদি প্রেস করি দেখেন টেক্সট আছে, কিন্তু আমি কোনো এখান থেকে কালার দেই নাই। টেক্সট সিলেক্ট রেখে অ্যাপিয়ারেন্স অপশন থেকে ফিল কালারটা যদি দিতে হয়, গ্রেডিয়েন্টের জন্য ফিল কালার দিলাম, এখান থেকে যে এখন যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, দেখেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে, এটা একটা প্রসেস। তারপরে আমি এখন এটাকে স্ট্রোক দিতে চাচ্ছি, দেখেন আমি এটাকে যদি এখন এখানে কোনো স্ট্রোক দিই, যেমন আমি ব্ল্যাক স্ট্রোক দিলাম, দেখেন এটা নর্মালভাবে অ্যাপিয়ারেন্স থেকে না, এখানে একটার উপর একটা ওভারল্যাপ করছে, তাই না? জিনিসটা দেখতে খারাপ দেখা যাচ্ছে। এই যে এটা, সো আই বাটন ধরলাম, নির্দিষ্টভাবে যেহেতু দিতে চাচ্ছি, সো শিফট ধরে কালার পিক করলাম, গ্রিন চলে আসছে, এই যে ওকে ফাইন। দেন আমার এখানে স্ট্রোকও থাকতেছে আমাদের, সো এখান থেকে আমার এই যে স্ট্রোক এখানে অলরেডি আছে, আমি এটাতে চলে দিতে পারি অথবা নতুন করে স্ট্রোক অ্যাডও করতে পারি। আমি এখানে দিই, ক্লিক করলে আপনার এখানে স্ট্রোকটা চলে আসবে, যে কালারে ক্লিক করলে এখানে চলে আসবে, যে কোনো কালার দিতে পারেন। আর যদি এটা দেওয়ার প্রয়োজন না, আপনি এখান থেকে স্ট্রোক অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে স্ট্রোক অ্যাড করলাম, এই যে স্ট্রোক অ্যাড হইলো, এই দেখেন এটা তো সেমই রয়ে গেছে, তাই না? তো আমি স্ট্রোকে ক্রিম কালারটাকে দিয়ে নিই, তারপর হচ্ছে পার্থক্যটা দেখাই। তো সেমভাবে আমি ক্রিম কালারটা দিচ্ছি কীভাবে, শিফট বাটন ধরে নির্দিষ্টভাবে যেহেতু পিক করতে হচ্ছে, সো স্ট্রোক কালারটা উপরে রেখে আমি শিফট ধরে হচ্ছে ক্লিক করলাম, পিক হয়েছে উপরে, ওকে ফাইন। আমার এখানে দেখেন স্ট্রোকটা হচ্ছে উপরে, এটাকে ডিলিট করে দিই,
এটা দরকার নাই, দুইটা স্ট্রোক ছিল তো একটা স্ট্রোক সিলেক্ট করে ডিলিট করে দিলাম। সো এই স্ট্রোকটা ক্রিম কালারটা হচ্ছে আমাদের উপরে, ফিল কালারটা হচ্ছে নিচে, তাই না? দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন ফিল হচ্ছে নিচে আর স্ট্রোকটা হচ্ছে উপরে। আমি এখানে কি করতেছি, এই ফিল লেয়ারটাকে সিলেক্ট করে টেনে ধরে জাস্ট স্ট্রোকের উপরে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি। আমার অলরেডি পরিবর্তন আসছে এখানে। এখন আমি জাস্ট স্ট্রোকটাকে একটু পরিমাণটাকে বাড়ায় নিচ্ছি। বিষয়টা কি এখন ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে, এখন আমাদের এরকমটা হয়ে আসছে কিছুটা। সো আরও কিছু ইফেক্ট আছে, এখানে হচ্ছে একটু নিচে চলে গেছে। এটা কিভাবে করে, এটা করা যায় অনেকভাবে। দেখি একটু এখানে দুইটা পদ্ধতি আছে, এই দুইটা পদ্ধতি একটু লং পদ্ধতি, আমি এটা পরে বুঝাই দিব না, সমস্যা নাই, আপাতত আপনারা এতটুকু রাখেন। আসলে লং পদ্ধতি, একটা হচ্ছে ব্লেন্ড টুলস নিয়ে কাজ করতে হবে, আর একটা হচ্ছে এখান থেকে কাজ করতে হবে। সো এটা আমরা পরে করব। একটা ফিল কালার যদি নেই, ফিল কালার, এবং এটা হচ্ছে আমরা ব্ল্যাক রাখি, ফিক্সে যাই, ট্রান্সফর্ম কই, কনভার্ট টু শেপ, ট্রান্সফর্ম, ডিস্টেন্স, ট্রান্সফর্ম, ইটস ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম। কি করতেছি কিছুই বুঝতেছেন না, কিন্তু এটা আপনাদের বুঝাবো না, সমস্যা নাই। মুভ হচ্ছে অলরেডি, দেখছেন? হ্যাঁ কিন্তু কি হচ্ছে কিছু বুঝতেছে না, তাই না? সো এগুলো আমরা বুঝবো এখন না, সমস্যা নেই, এগুলো আপাতত থাকুক। আচ্ছা, সো আমরা এখানে এটা পাইলাম, এটা বাদ দিই। এটা হচ্ছে আমাদের এইখানে এরকমটা একটু অ্যালাইন করে নিই, এটাকেও অ্যালাইন করে নিই। ওকে, এটাকে একটু বড় করি। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারি, এই ইওর হিস্ট্রি লেখাটাকে যেটা করতে পারি সেটা হচ্ছে সিলেক্ট রেখে ওয়ার্প অপশন একটা অ্যাড করতে পারি। কীরকম, এফেক্ট থেকে ওয়ার্পে যদি যাই, এই যে ওয়ার্প, এখান থেকে আমি এরকম কিছু ইফেক্ট দিতে পারি। আপনি যদি একটু প্রিভিউতে ক্লিক করে দেখেন, অলরেডি বিভিন্ন ধরনের ইফেক্ট চলে আসতেছে। সো এরকম কিছু দেওয়া যায় কি না, তাহলে হচ্ছে জায়গাটা একটু ভালো লাগে এবং দেখতেও সুন্দর লাগে। এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, দেখেন অনেক ধরনের ইফেক্ট আছে, আপনার যেই ধরনের ইফেক্ট দেওয়ার প্রয়োজন আপনি দিতে পারেন। আচ্ছা, এটা মোটামুটি ঠিক ছিল। ওকে, এটাকে একটু বড় করে দিই। ওকে, ফাইন। আমার টাইটেলের পার্ট মোটামুটি ডান। এরপর আমাকে কি বলছিল, কই গেল, হারাই ফেলছি না। এরপর হচ্ছে সাবটাইটেল ছিল। সো সাবটাইটেলটা আমাদের হচ্ছে সেমভাবে বসান, কন্ট্রোল সি, সেমভাবে না, মানে এখন এডিট করেন কীভাবে বসাবেন। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আরও অনেক কাজ করতে হবে আমাদের, আসলে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা বেশি ভালো পড়ে নাই। ফন্টটা অনেক বড়। এটা হচ্ছে আমরা এখানে একটা শ্যান শেরিফ স্টাইলে ফন্ট রাখি, লাইক পপিন্স বা হচ্ছে লেটো বা যে কোনো একটা রাখতে পারেন। আচ্ছা, এখানে শো করতেছে না, কারণটা কি? কারণ আমরা একটু আগে ফিল্টার করে রাখছিলাম। সো আমরা এখান থেকে ক্লিয়ার অল দিই, তাহলে হচ্ছে পপিন্স বা আপনি এখন যে নামই লিখেন না কেন সেটা এখানে চলে আসবে। আচ্ছা, আপনার কি আমার কথা জোরে শুনতে পাচ্ছেন নাকি খুব আস্তে শুনতে পাচ্ছেন? না, ঠিকভাবে শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি এটাকে একটা শেপের মধ্যে দিয়ে দিই, তাহলে দেখতে একটু ভালো লাগবে। এরকম এটাকে উপরে উঠায় নিলাম, এটা অন্য একটা কালার দিই, হোয়াইট কালার, যেন স্পষ্ট হয়। অ্যালাইন করে দিলাম।
ফাইন, আমার সাবটাইটেলও পার্ট ডান। আর এখানে হচ্ছে আমার একটা টাইটেল, সেটা হচ্ছে ডেটের জন্য। একটু আগে একটা ইফেক্ট দেখলাম যেন মানে একটা শেপ চোখে পড়ছে, এরকম টাইপের মিডল একটা ছিল। এই যে এটাকে আমরা পেন টুল দিয়ে বানাতে পারবো না এই মিডলের শেপটা? কপি ইমেজ নেই, পারবো কি না? হ্যাঁ ভাইয়া পারবো। মনে করেন এটা আমি এখানে বানাইলাম পেন টুল দিয়ে কোনো রকম ভাবে, দেখি তো, না ভালো লাগে না, পেন টুল দিয়ে এখন ট্রেস করতে হবে। আচ্ছা কোনো রকম আমি এটা মাস্কিং করে দিই, শেপ তো বানানো এখন সময় নাই। সো ধরেন শেপটা বানাইতে পারলে ভালো হইতো, বাট এরকমভাবে রাখলাম। সো এখানে আমি এই শেপটার মধ্যে মিডলে রেখে আমি হচ্ছে এই ডেটটা দিয়ে দিব, এই ডেটটা। আর হচ্ছে এই স্টেপগুলো হচ্ছে আমি বটম পার্টে গুছাবো, এই পার্টটার মধ্যে সুন্দর মতো করে। লাইক এই যে এরকম যেরকমটা দিতেছে, মেইন টাইটেলটা থাকবে কি আমাদের স্টেপ টু ইন্টার, দেন এগুলো আমি নাম্বার হিসেবে দিতে পারি, অথবা হচ্ছে ছোট ছোট বক্স করে এরকমভাবে, এরকম মানে এই যে এটা হচ্ছে থাকবে স্টেপ, একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটে স্টেপ, চারটা, পাঁচটা, এরকমভাবে থাকতে পারে, অথবা নাম্বার দিয়েও আমি দিতে পারি, যেটা আমার স্টাইলে ভাল লাগে। সো দেখেন এখন এই থিমটাকে যদি আমি একটু ঠিকঠাকভাবে কাজ করি, ডিজাইনটা কি অলরেডি আসতেছে? হ্যাঁ ভাই আসতেছে। আর ভাই এই যে ট্যাব মানে রেডিওর মতো কোনো কিছু একটা লাগে, এটা কি পেন টুল দিয়ে করতে হয় না এর ছাড়া মানে শেপ নিয়েও করা যাবে? রেডিও এই যে এটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা কি পেন টুল দিয়ে করতে হয় না অন্য কোনো টুল দিয়ে, রেক্টাঙ্গল টুল দিয়েও করা যায়? বেসিক শেপ যে বলছিলাম, অ্যাঙ্গেল মনে করে আছে? দিছে। হ্যাঁ হ্যাঁ। তো এই যে এরকমভাবে ধরে ভিতরে নিয়ে নেন, রাউন্ড করে দেন। আপনি এখন টুলস জানেন, এখন আপনার যেটা ইচ্ছা, যেটা সুবিধা হয় সেটা দিয়ে আপনি করেন, সমস্যা নেই তো। আচ্ছা ওই যে জিমের একটা ইয়ে আছে না, ওইটা আমি পেন টুল দিয়ে করছিলাম, ওইটা একটু উপরের দিকে অ্যাঙ্গেল করা ছিল, কর্নার গুলো একটু রাউন্ড করা ছিল, ওটা পেন টুল দিয়ে ওটা তো করছিলাম আমি মানে ক্লাসে মনে হয় দেখাই দিছিলাম, এই যে এরকম শেপটা ছিল মেবি, এরকম। হ্যাঁ এরকম ছিল, উপরের দিকে হালকা উঠানো ছিল, প্লাস হচ্ছে কর্নার গুলো কাট ছিল একটু। এই যে হয়েছে তো শেষ। হুম হুম। আপনি কষ্ট করতে ভালোবাসেন, বোঝা গেছে। আর যাই হোক, ডিজাইনটা দেখেন এখন কি মোটামুটি আমাদের একটু মানে সাইজ মতো আসতেছে কিনা। এটাকে যদি আর একটু সময় দেওয়া যায়, আমরা ডিজাইনটাকে একটু ভালো মতো ফুটে তুলতে পারবো না? সম্ভব কিনা? হ্যাঁ ভাই পারবো। আচ্ছা, এই যে একটা ভাইয়া ডিজাইন করলাম, আর একটু যদি সময় দিই অবশ্যই পারফেক্ট হবে। ঠিক তেমনিভাবে আমরা এই যে ইনফরমেশনগুলো নিলাম, পড়লাম, বুঝলাম, ওই যে আমি একটু আগে জিজ্ঞাসা করছিলাম যে এই দেখেন কত বড় ইনফরমেশন, কিন্তু আমরা ইনফরমেশন পাইলাম কতটুকু? অনেকে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি আপু বলেন। আপনি বলেছিলেন বিজনেস কার্ডে দুইটা হচ্ছে আপনার কি বলে ফন্ট ইউজ করতে, একটা বোল্ড বা একটা রেগুলার, হ্যাঁ? তো আমাদের ফ্লায়ার ডিজাইনেও কি সেম প্রসেস, নাকি এখানে অনেকগুলো ফন্ট ইউজ করা যাবে? ভিনটেজ স্টাইলগুলোর মধ্যে কিছু ক্ষেত্রে দেখা যায় 4-5টা ফন্ট ইউজ হয়, বাট সেগুলো ভিনটেজ স্টাইলই থাকে। বাট বিজনেস কার্ড থেকে নিয়ে শুরু করে প্রিন্ট ফরম্যাটে কিংবা হচ্ছে ওয়েব সেক্টরে যত বিষয় দেখেন না কেন, টাইপোগ্রাফিতে সর্বোচ্চ 2টা ফন্ট ইউজ করাটাই বেটার। বুঝতে পারছি? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সো প্রসেসটা আবার একটু বলি। ফ্লায়ারের ক্লায়েন্ট আমাদের এরকমভাবে ইনফরমেশন দিবে, এটাকে আমাদের ফার্স্টে পুরোটা বারবার পড়ে বুঝতে হবে, দেন নোট ডাউন করতে হবে কি পয়েন্টগুলো, সাইজ বলছে, কি স্টাইল চাইছে, কী রকম কালার চাইছে, এগুলো কি পয়েন্ট রাখতে হবে। দেন
ফ্লায়ারে কী ডিটেলস বসবে সেগুলো আমার হাইলাইট করতে হবে এবং এটা নিয়ে ইমাজিন করতে হবে যে আসলে আমি এই ইনফরমেশনগুলো কোথায় বসাবো। এখন এখানে অল্প কয়েকটা ইনফরমেশন, কিন্তু আপনি এটাকে যদি দেখাইলাম যে এখন যদি কর্পোরেট ফ্লায়ার হয় তখন কিন্তু ইনফরমেশন অনেক। তখন আপনার ভাবতে হবে যে আমি এখন এখানে এই পয়েন্টটা কোথায় বসাবো। যখন এখানে লিখছে যে উই হেল্প ইউ টু অ্যাচিভ এইম, এটা কোথায় বসাবো, হোয়াই চুজ আস, আওয়ার সার্ভিসেস, সার্ভিস অপশন, হেডলাইন অপশন, এইগুলো কোথায় কোথায় বসালে ক্লায়েন্ট যখন আমাকে এই ইনফরমেশনগুলো দেয়, সো আমি ফার্স্টে ইনফরমেশনগুলো নোট করি যে আসলে মেন কতগুলো ইনফরমেশন এখানে আসবে। মেন কতগুলো ইনফরমেশন বলতে এই যে হোয়াই চুজ আস একটা পার্ট, এই সার্ভিসগুলো এখানে তিনটা পার্ট, টোটাল কয়টা হলো 4টা। এই উই হেল্প ইউ এটা একটা 5টা, অ্যান্ড এই টাইটেল একটা, এই হচ্ছে 6টা। সো এখন 6টা পয়েন্ট, ওকে ফাইন। এখন আমি পিন্টারেস্টে যাই, আমি পয়েন্ট ফাইন্ড আউট করলাম কয়টা, 6টা। এখন হচ্ছে আমি পিন্টারেস্টে গিয়ে দেখি যে কোন ডিজাইনগুলোর মধ্যে 6টা পয়েন্ট খুব সুন্দর মতো গুছানো বা সাজানো আছে, বা এখান থেকে একটা আইডিয়া নেওয়ার ট্রাই করি যে কোন ডিজাইনটা নিলে বা কোন স্টাইলটা ফলো করলে আমার এই 6টা স্টাইল বা 6টা পার্ট আমার ইজিলিভাবে ফ্লায়ারে গুছানো সম্ভব। সো যখন আমি এখান থেকে কোনো একটা ডিজাইন আইডিয়া পেয়ে যাই, যেমন এটা দেখেন বাম পাশে 3টা ডান পাশে 3টা, এটা কিন্তু একটা 6টা স্টাইল চলে আসে, এবং এই যে উপরে টাইটেল এটা দিয়েও কিন্তু করা সম্ভব। তেমনি আওয়ার সার্ভিসেস, এরকম অনেকগুলো পয়েন্ট থাকে, এগুলো আপনার নোট ডাউন করতে হবে। দেন হচ্ছে রিসার্চ করতে হবে যে এই পয়েন্টগুলো কীভাবে গুছাইলে বা কতটুকু ফন্ট সাইজ দিলে ভালো লাগবে। গুছানোটা ফার্স্টে মেইন। সো গুছানোর প্রসেসটা যখন আপনি এখান থেকে খুঁজে পাবেন তখন হচ্ছে আপনি ডিজাইনটা করতে আরও সহজ হবে। অন্যথায় আপনি দেখবেন যে প্রথমে এখানে হেডলাইনটা দিছেন, এখানে একটা অপশন দিয়েছেন, আবার এখানে দিয়েছেন, ভালো লাগতেছে না, এই ফন্টগুলো আবার হচ্ছে এখানে যাচ্ছে না, এই ইনফরমেশনগুলো জায়গা কম, বেশি জায়গা লাগবে, একদম পুরো হজবরল হয়ে যাবে, তখন আর ডিজাইনটা করতে পারবেন না। সো এই জন্য এই প্রসেস অনুযায়ী যদি আগান তাহলে আপনার ডিজাইনটা আরও সুন্দরভাবে করতে পারবেন এবং অল্প সময়ের মধ্যেই আপনি করতে পারবেন। বিষয়গুলোকে আমি বুঝতে পারছি? প্রিয় দেশবাসী, আছেন আপনারা আমার সাথে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, বুঝলাম যে আপনারা আমার সাথে আছেন, আমি কি বুঝতে পারছি সেটা উত্তর আমি পাই নাই। হ্যাঁ, বুঝতে পারছেন। আচ্ছা, ধরেন আমাদের ডিজাইন ডান, আমরা ডিজাইন করে ফেলছি, ইমেজ হিসেবে করে ফেললাম, মোকআপও করে ফেললাম। সো এই ডিজাইনটা তো এখন আমাদের আপলোড করতে হবে। সো আমরা বিহান্সে আপলোড করলাম, দেন হচ্ছে ক্লাসরুমে, বাট এটা যেহেতু আমাদের রিয়েল টাইম ক্লায়েন্টের প্রজেক্ট, সো এখন এটা আমরা একটু দেখি যে বাকিরা কীরকম ডিজাইন করছে। বা আমার যদি এখন এই যে freelancer.com এটা আসবে, আমার যদি এখন সাবমিট করতে হয়, আমি যে সাবমিট মাই এন্ট্রিতে গেলে আমি আমার এন্ট্রিটা সাবমিট করতে পারবো। এটা আমি একটু কপি করে আপনাদের একটু এখানে দিয়ে দিই। কেউ একজন একটু কপি করে আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন তো। এটা একটু কপি করে কেউ একজন আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। আচ্ছা, সো আমি আমার এন্ট্রিটাও দিলাম, সাপোজ দিয়ে দিছি। এখন একটু দেখি বাকিরা কি রকমের ডিজাইন দিছে। চলেন, উরি বাবা, ম্যাক্সিমাম হচ্ছে এআই দিয়ে বানাইছে। এই দেখেন, এগুলো ফন্ট, এগুলো কোনো লেখা, সব এআই, চ্যাট জিপিটি, এই চ্যাট জিপিটি দিয়ে বানাইছে, এবং সাইজও ঠিক নাই। freelancer.com আমাদের জন্য উইন হওয়ার সব থেকে অন্যতম একটা মাধ্যম হিসেবে কাজ করে, কেন জানেন? বা আমাদের ছেলেমেয়েরা ফ্রিল্যান্সার থেকে একটু উইন হইতে পারে বেশি, কারণ আমি তাদের একটা প্রসেস বলে দিই এবং এই সাইটে একটা গোমর বলে দিই। গোমর বলতে মানে একটা ট্রিক্স, সেটা হচ্ছে এখানে যতগুলো কাজ দেখবেন এই ম্যাক্সিমাম মানুষ এই ডিসক্রিপশন একটা ব্যক্তিও পড়ে নাই। যেমনটাই যে আপনাদের মধ্যে থেকে কয়েকজন ভয় পাইছিলেন যে আয় হায় এত লাইন কি পড়ছে কি বলছে, দূর পড়ার সময় নাই।
এই ড্রেসে যাই, ও সূর্য লাগবে, পাহাড় লাগবে, এটা টেক্সট, ঠিক আছে। হিসাবটা বুঝছেন? এই freelancer.com এ এন্ট্রিগুলো হয় এরকমটাই, যার কারণে দেখেন ম্যাক্সিমাম ডিজাইন যদি একজনের মারুফ উনি সবগুলো কাজ করছে, বাট বাকিদের দেখেন সব কাজ একই, ওনারটাই ফলো করছে, সেম স্টাইল। বাট এখানে কি আদৌ ফরেস্ট বা এই হাইকিং এরকম কিছু চাইছে, বা মাউন্টেন এরকম কিছু চাইছে? মাউন্টেন্স লেখা ছিল, আমি খেয়াল করি নাই। আচ্ছা, হাইকিং টাইপের তো কিছু চাই নাই, কই গেল টিনি মাউন্টেন্স। আচ্ছা, তাদের ওয়েবসাইটটা কি একটু দেখি তো তারা। তাদের একটা ওয়েবসাইটও দিছে সুন্দর করে। আচ্ছা, লোগো ছিল। আচ্ছা, আমাদের ডিটেলস একটু মিস্টেক ছিল, আমরা একটু কম ঘাটাইছি, এই জন্য হচ্ছে এই ঘটনা ঘটছে। বাট মাউন্টেনে যে দিতে হবে বিষয়টা এমনটা না, আপনি এটা ছাড়া দেন, যেমনটা আমরা মাত্র করলাম। আচ্ছা, তাদের তারপরে পরের ডিজাইনগুলো আমরা একটু দেখি আর কি করছে। একজনকে কোনো রেটিং দেয় নাই, দ্যাটস মিন ক্লায়েন্টের এখন পর্যন্ত কোনো ডিজাইনই পছন্দ হয় নাই। যখন পছন্দ হবে ক্লায়েন্টের, তখন হচ্ছে এখানে রেটিং থাকবে, এবং ক্লায়েন্ট আরও ইনফরমেশন বুঝাবে, সেটা হচ্ছে এই চ্যাট বক্সের মাধ্যমে কমেন্ট করে। যাই হোক, সো এটাতে উইন হওয়ার একটা সম্ভাবনা থাকে যে আপনি এই ডিজাইনগুলো, এগুলোতে উইন করবে না। কেন উইন করবে না? কারণ এগুলো সব চ্যাট জিবিতে বানানো, সব চ্যাট জিবিতে বানানো, সো এগুলো উইন করবে না। আপনাকে একদম কাস্টমভাবে তৈরি করে দিতে হবে, যেটা আমরা মাত্র করলাম আর কি। ওকে, সো যদি পাহাড়ের থিম হয় তো আমরা দিলাম, সমস্যা নেই, আমাদের আরেকটু স্টাডি করতে হবে আর কি। যাই হোক, সো এ হচ্ছে আমাদের আপাতত ফ্লায়ার ডিজাইনের প্রসেস। ফ্লায়ার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলো। আমরা আরেকটা ডিজাইন দেখছিলাম না, এটার মধ্যে একটু গিয়ে দেখি তারা কীরকম এন্ট্রি দিছে। আচ্ছা, এই দেখেন এখানে কিন্তু রেটিং করছে 2 স্টার 2 স্টার 1 স্টার করে কিন্তু রেটিং করছে। এটা একটু ওপেন করি। এখানে ক্লায়েন্টে আবার মেসেজও করছে, কিছু মেসেজ তো অবশ্যই করছে। এই যে এখানে মেসেজ করে দিছে যে কিছু একটা এডিট করতে বলছে, টেক্সট এডিট করতে বলছে, টেক্সটটা ভালো মতো লিখে নাই, দ্যাটস মিন ক্লায়েন্টের এটা পছন্দ হয়েছে আর কি। এইভাবেই হচ্ছে এডিট করার বিষয়টা। এখানে আমি একটু আগে বলতে নিয়েছিলাম যে ইমেজগুলোকে জাস্ট বসায় দিলে হবে না, আপনাকে সেটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। কীভাবে করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, অর্থাৎ প্রিন্টারেস্ট থেকে কীভাবে খুঁজে বের করবেন। বাকি এগুলো পছন্দ হয়েছে, বাট এখানে ক্লায়েন্ট কোনো কমেন্ট করে নাই, যার মানে বোঝা যাচ্ছে এই ব্যক্তির এই ডিজাইনটাতে উইন হওয়ার চান্সেস খুব বেশি। এটাতেও কোনো কমেন্ট করে নাই, দ্যাটস মিন ভাইয়া এটা ব্যাক সাইডে কি এক কালার থাকবে? বুঝি নাই। ব্যাক সাইডে কি এক কালার থাকবে? ব্যাক সাইড মানে বলতে অনেক রকম দেখা, দুইটা পার্টে যদি হয় ব্যাক না, সাইড যদি ডাবল লাগে, সাইডের জন্য তখন তো আলাদা, চাই আর কি। তখন তাহলে ইনফরমেশন আর বেশি থাকে। এখানকে যতগুলো ইনফরমেশন দেখতে পাচ্ছেন, দুইটা ডিজাইন দেখাইলাম, দুইটা হচ্ছে সিঙ্গেল সাইডের জন্য। ডাবল সাইডের জন্য আবার ডাবল সাইড ইনফরমেশন থাকে, তখন ফ্রন্ট সাইডে একরকম ডিজাইন হয়, ব্যাক সাইডে এক রকমের ডিজাইন হয়, দুইটার জন্য দুই রকমের ডিজাইন হয়, কারণ ইনফরমেশন ভিন্ন থাকে। বাট কালার ফন্ট এগুলো সব সেম থাকে, এগুলোতে কোনো প্রবলেম হয় না। এখানে একটা ফ্লায়ার ডিজাইন আপনাদেরকে দেখাই, তাহলে একটু ভালো মতো বুঝতে পারবেন। ডাবল সাইড এখানে আছে আমার করা, এগুলো হচ্ছে সব সিঙ্গল সাইডের। ডাবল ডাবল যেমন এটা একটা পোস্টার ডিজাইন, এটা একটু ওপেন করি। এটা ডাবল সাইড ছিল, এটাও ডাবল সাইড ছিল। আচ্ছা, এই দেখেন ফন্ট কালার স্টাইল সব সেম। এটা ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। তারপরে এটার মধ্যে দেখেন এইটাও ডিজাইন কিন্তু মিডল পার্টে সেম, বাট টেক্সট কিন্তু আলাদা, ইলাস্ট্রেশনও কিন্তু আলাদা।
সো ডাবল সাইডের জন্য তখন ইনফরমেশন বেশি থাকে, যেমন এই যে এই ইনফরমেশনগুলো দিছে এগুলো আমার অবশ্যই সিঙ্গেল সাইডে আটবে না, তখন হচ্ছে আমার ডাবল সাইড নিতে হচ্ছে, এই আর কি প্রসেস। ফ্লায়ার নিয়ে আর কার কোনো প্রশ্ন আছে? ফারহান ভাই বলেন। টাইমিং এর বিষয়ে আমার কিছু কোশ্চেন আছে, যেমন মনে করেন যে ইউরোপ আমেরিকার যেসব ক্লায়েন্টরা আছে তাদের টাইম জোন আমাদের টাইম জোন, তো ওদের কাছ থেকে মনে করেন কোনো জব অফার অ্যাকসেপ্ট করি, সেক্ষেত্রে তারা যদি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, সেক্ষেত্রে আমাদের আনাগোনা মানে যোগাযোগটা কিভাবে হবে, কমিউনিকেশনটা কিভাবে হবে? এটা আপনি যোগাযোগটা কি কোনো মার্কেট প্লেসের থ্রুতে করতে চাচ্ছেন নাকি হচ্ছে ফোন কল বা এরকম কিছু? ফোন কল বলেন অথবা মনে করেন ডাইরেক্ট মেসেজ বলেন, মনে করেন যে এখন ইনস্ট্যান্টলি আমরা মেসেঞ্জারে যেভাবে চ্যাট করি, একজন আরেকজনের সঙ্গে কথাবার্তা শেয়ার করি, ছবি টবি শেয়ার করি, এরকম। ক্লায়েন্টরা ভালো করে জানে যে আমি বাংলাদেশে বসবাস করি, আমার টাইম জোন তার টাইম জোনের সাথে মিলবে না। তো এই ক্ষেত্রে যেটা হয়, ক্লায়েন্ট হচ্ছে মেসেজটা করে এভারেজ আমাদের বাংলাদেশ সময় তখন হচ্ছে বা 10টা বা 11টা বা দেখা যায় 12টা বাজে। এই টাইমটা হলে তাদের হচ্ছে সন্ধ্যা হয়, বা তাদের আপনার দেখা যায় মানে তারা জাগ্রত অবস্থা থাকে এরকম একটা। সো বাট অনেক সময় দেখা যায় আমরা 10টা 11টা বাজে ঘুমায় পড়ি। বাট এটা দেওয়ার পর আমরা তাদের থেকে সময় নিই, ভাই এখন তো একটু রাত, তোমাকে আমি এই বিষয়গুলো করে বা পড়ে বুঝে তোমাকে আমি কালকে বিষয়গুলো দিব বা ডিজাইনটা দিব। মেন কথা হচ্ছে তার সাথে কমিউনিকেশনে একটা গ্যাপ থেকে যায়, সে একটা জিনিস দিছে জানতে চাইছে, ওটা ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়া উচিত। বাট যদি ডিজাইন বা এরকম কিছু চায় সেক্ষেত্রে আমরা সময় নিই এবং তারা আমাদের সময় দেয়। তাছাড়া আমরা তাদের সাথে কাজ করতে পারবো না, তারা আমাদের সাথে কাজ করা নিতে পারবে না। অনেক সময় হয় আরেকটা কোশ্চেন হচ্ছে পেমেন্টের বিষয়টা, যে এখন মনে করেন আমরা freelancer.com-এ যদি একটা অ্যাকাউন্ট খুলি, কথার কথা একটা ছোটখাটো কাজ করে দিলাম, পেমেন্টটা যদি মনে করেন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট কিভাবে সেন্ড করতে পারে? এইগুলা পেমেন্ট ক্লায়েন্ট হ্যান্ডেলিং এগুলো আমাদের মার্কেট প্লেসের ক্লাসগুলোতে পাবেন ইনশাল্লাহ। সো তখন আমরা অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে? আজকে হচ্ছে ফ্লায়ার নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন। আপনারা কি আমাদের মডিউলটা সম্পর্কে জানেন? মডিউলটা সম্পর্কে জানেন না কে কে, যে আপনাদের কোন কোন টপিকসের উপর ক্লাস হবে? ভাইয়া মডিউলকে আসলে দেয়া হয়েছিল, এটাই তো জানি না। মডিউল আমি দেই নাই। মডিউলটা হচ্ছে আপনাদের আমাদের শিখবে সবার ওয়েবসাইটে দেওয়া। শিখবে সবার ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আপনি মডিউলটা পাবেন। ওয়েবসাইট কাজ করে না। কবে দেখলেন কাজ করে না? সে ওই যে কিছুদিন আগে রাজীব ভাই আসলো না, ওই দিন কি আসে? রিভিউ নিলো, যে রিভিউ বুঝিনি আমি কথা। সেদিন রিভিউ নিল না ভাই আপনার? ও আচ্ছা, হ্যাঁ। ওই দিনই আর কি ট্রাই করছিলাম ওই দিন। উম, আচ্ছা, হয় নাই, আমি পাইনি। এখন দেখা দিই, এই যে সাইডে আসছি, কোর্সে গেছি, গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন, এই যে এটা অফলাইনে, আর এই যে অনলাইন। ক্লিক করেন, এই যে সিলেবাস, এই যে সিলেবাস ডাউনলোড করেন, এখানে সব প্রসেস পাবেন, বা কী কী আছে, কোন কোন বিষয়ে ক্লাস হবে সেটা সব এখানে দেওয়া আছে। আইডিএম কাজ করতেছে না। ওকে, কাজ কাজ করে না ভাই। আমার আইডিএমটা ক্র্যাক করতে হবে। বললাম না, ওই কয়দিন আগে সেট আপ দিচ্ছি তো ল্যাপটপে, এটা গুছানো হয় না, এই জন্য আর কি অবস্থা। যাই হোক, ওখান থেকে আপনার হচ্ছে মডিউলটা নামিয়ে নিন, ওইখানে কোন দিন কোন ক্লাসের উপর টপিকস হবে, কী কী শেখানো হবে, সব ইন ডিটেলসে দেওয়া আছে। ওকে, সো ফ্লায়ার ডিজাইনে যদি আর কোনো প্রশ্ন না থাকে আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিই। মুনমুন আপু বলেন, কি প্রশ্ন ছিল? না ভাইয়া, কোনো প্রশ্ন নেই। ওকে, পার্থ ভাই?
আচ্ছা ভাই, অনেক সময় হাইওয়ে রোডে যাওয়ার সময় মানে রোডের সাইডে অনেক বড় বড় করে কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখা যায়, যেমন লাক্স সাবান, তারপরে মানে এগুলো কি ডিজাইন, মানে কিভাবে করে এগুলা? এগুলো যে সাইজের পরিবর্তন, এখন ক্লায়েন্ট কতটুকু সাইজের বিলবোর্ড ভাগে পাইছে অ্যাড দেওয়ার জন্য, তো ওই সাইজ নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হয়। যেমন এখন মনে করেন যে 20 ফিট বাই 30 ফিটের একটা ব্যানার প্রমোট করবে এখন। সো আমি আর্টবোর্ডে অর্থাৎ ইলাস্ট্রেশনে 20 ফিট বাই 30 ফিটের একটা আর্টবোর্ড নিয়ে সেখানে আমি আমার মতো করে ডিজাইন করব। আরও অনেক বাকি, আমরা তো মাত্র শুরু করলাম, আমাদের অনেক বাকি। এই জন্য বলছি যে আপনারা ওই মডিউলটা দেখেন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন, আপনাদের তখন প্রবলেম হবে না আশা করি। ভাই ফ্লায়ার ভাইয়া নিয়ে কি আরো কোনো ক্লাস হবে না হচ্ছে এটাই শেষ? আচ্ছা, এইটা কি শেষ করি না? ফ্লায়ার ডিজাইনে আমরা সামনে হয়তো ফটোশপের মধ্যে কিভাবে কাজ করতে হয় সেটা নিয়ে আরো প্রসেস থাকবে আমাদের। আপাতত জি ফ্লায়ার ভাইয়া নিয়ে আপনাদের ফ্লায়ার পুরো ধরনের ডিজাইনে হোমওয়ার্ক দেওয়া হবে। কাস্টমাইজ কোনো সাইজ দিতে পারে ক্লায়েন্টরা, নাকি আমরা এই সাইজটা নিয়ে কাজ করব? ফ্লায়ারের ক্ষেত্রে, শুধুমাত্র ফ্লায়ার ডিজাইনের ক্ষেত্রে এই যে সাইজগুলো দেখাইছি A4 থেকে A6 এগুলো হয়। এছাড়াও ক্লায়েন্ট নির্দিষ্ট সাইজ দেয়, ওই সাইজ নিয়ে আমরা কাজ করতে পারি। আবার একটা কথা রিপিট করি, আমাদের ডিজাইনের মধ্যে টাইপোগ্রাফি, কালার, পেইন্ট টুল অর্থাৎ বেসিক টুলসগুলো আমরা যতটুকু শিখছি এইগুলো দিয়েই এখন জাস্ট সাইজ পরিবর্তন করে ডিজাইনগুলো করতে হয়, আর কিছু না। জাস্ট প্রসেসটা আমরা প্রত্যেক ক্লাসে শিখবো এবং আমাদের হোমওয়ার্কগুলো ওই টপিক্সের উপর থাকবে। এই সাথে সাথে আমরা আরও নতুন নতুন কিছু টুলস বা ইফেক্ট বা অপশন শিখবো ইনশাল্লাহ। যেমন আজকে হচ্ছে আপনাদের অ্যাপিয়ারেন্সটা দেখাইলাম, যদিও কিছু পার্ট বাকি আছে, ওটা আপনাদের সামনের ক্লাসে কভার করবো না, সমস্যা নেই। আরও কিছু প্রসেস আপনারা দেখলেন। সো এইভাবে করে আরও নতুন নতুন টপিকস থাকবে এবং এরকম করে আমরা অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটরের সমস্ত টুলস ইফেক্টগুলো ইনশাল্লাহ শেষ করব। তার সাথে সাথে আমাদের প্রজেক্টগুলো শেষ হবে এবং আমাদের বিএনসটাও ভারী থাকবে, যেন আপনাদের কাজ পেতে অর্থাৎ কোর্স শেষ ভিডিওটা পাইতে আপনাদের সময় লাগবে, কালকে হয়তো বা দুপুর পর্যন্ত হতে পারে, কারণ এখন ভিডিও রেন্ডার করতে অনেক সময় লাগবে। যেহেতু ল্যাপটপে নিছি, সাউন্ড এমনিতে প্রবলেম, অলরেডি লাস্ট 2টা বা একটা ক্লাস মেবি আপনাদের সাউন্ড নিয়ে একটু প্রবলেম হয়েছে, কারণ সেটার মধ্যে এডিট ছাড়াই হচ্ছে দিয়ে দিছিলাম, তো এই জন্য হচ্ছে প্রবলেম হয়েছে। এডিট করতে একটু সময় নেয় আর কি। আচ্ছা, আমরা এখানে হচ্ছে ভিডিওটা অফ করে দিই।